I'm very happy being vulnerable with the people who will treat me well when I'm vulnerable. Phases of depression, এটা তো আমাদের জীবনে অন অ্যান্ড অফ আসতেই থাকে। এই স্টোরটাতে আমি ক্রিস্টাল ডিপার্টমেন্টে সেলস বয়ের কাজ করতাম। আমার 2100 টাকা মাসে স্যালারি ছিল। আমার মধ্যে কোথাও একখানা কনফিডেন্সের অভাব ছিল যে আমি জীবনে সত্যি কিছু ভালো করতে পারবো কিনা। আমার জীবনের একদম ওই সময়টাতে আমি তোতলাতাম কথা বলার সময়। তার মধ্যে কোনো সিনেমায় আমাকে সিনেমার অভিনেতা হিসেবে কোনো পরিচিতি দেয়নি। মা তো তাও ২-৩ দিন রেগেছিলেন, তারপরে নরমাল হয়ে গেছিলেন। বাবা প্রায় বছর খানেক কথা বলেননি আমার সঙ্গে। ভালো টিআরপি দিচ্ছে, তার মানে এই নয় যে আমি কালকে সিনেমা করলে আমার সিনেমাটাও চলবে, তার কোনো গ্যারেন্টি নেই। যদি কোনো প্রোডিউসারকে ৫ বছর কোনো একটা হিরোর পিছনে ইনভেস্ট করতে হয়, তাহলে তো সে চাইবে ধরো ২৭-২৮ বছরের একটা ছেলের পিছনে ইনভেস্ট করতে। প্রত্যেকটা মেজর ডিস্ট্রিক্টে যদি আমাদের গভর্নমেন্ট হলস থাকে, কারণ আমার পরিচিতি আমার কাজের জন্য, আমি তাই চাই যে আমার আলোচনা আমার কাজ নিয়ে হোক। আর আমি বিশ্বাস করি যে আমি আমার কাজে যতটা সময়, ডেডিকেশন, এফোর্ট দিচ্ছি, তাতে আমার কাজ নিয়ে আলোচনা হলেই আমার অনেক বেশি ভালো লাগবে। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. প্রতি সপ্তাহে আমাদের এটি প্রচেষ্টা থাকে যে আমরা আর একটু কাছে এমন কিছু মানুষকে আপনাদের নিয়ে আসবো যাদের সম্বন্ধে আপনাদের কৌতূহল, যাদের আপনারা পাগলের মতন ফলো করেন, মাঝে মাঝে একটু স্টক করেন অন সোশ্যাল মিডিয়া। তাদের সিনেমা, তাদের গান, তাদের বই, তাদের লেখা, তাদের চিন্তাধারা আপনাদের অনুপ্রেরিত করে। তো আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আপনাদের অনেকেরই, আমার ছোট ভাই বোনেদের আর যারা আমাদের গুরুজন, তাদের অনেকেরই আবদার ছিল, যেরকম আপনারা মাঝে মাঝে একটু আবদার করেন, অ্যান্ড আই লাভ ইট। প্লিজ কিপ দ্য সাজেশনস কামিং। যে সবাইকে আনছো, এ আসছে ও আসছে, বিক্রম চ্যাটার্জি কোথায়? এই যে, ওয়েলকাম বিক্রম চ্যাটার্জি টু দ্য হট সিট। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, থ্যাংক ইউ। কিরম লাগছে বলো পডকাস্টে এসে? তোমার প্রথম? আমার প্রথম পডকাস্ট। হ্যাঁ, আমি খুব একটা পডকাস্টে যেতে ভালোবাসি যে তা না। আমার মনে হয় তার একটা কারণ হচ্ছে যে আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে খুব বেশি আলোচনা করতে ভাল লাগে না। বাট তোমার আমি কয়েকটা এপিসোড দেখেছি। আমি অনির্বাণদার এপিসোড দেখেছি, আমি অপুদার এপিসোড দেখেছি। অ্যান্ড আই হ্যাভ অ্যাকচুয়ালি লাইক দ্য কনভারসেশনস। আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো সেইখান থেকে এখানে আসতে চাওয়া, এবং থ্যাংক ইউ। বাই গডস গ্রেস উই আর সিটিং টুগেদার। আমার ভীষণ ভাল লাগছে বিক্রম যে তুমি যে এই সময়টা নিলে। ইউনো, দেয়ার ইজ আ লাভলি সেইং ইন হিন্দি না, দের আয় বাট দুরুস্ত আয়। দুরস্তায়। তো আমার সেটা মনে হয় যে তুমি যে সময়টা এসছো, your career and the work that you're doing, it is so diverse. বিভিন্ন রকমের চরিত্র তোমার এখন কিটিতে আছে এবং আমরা সেগুলোর কথা আলোচনা অফকোর্স করবো। সো আমার মনে হয় তুমি যে সময়টা চুজ করেছো, ইটস দ্য রাইট টাইম, বিকজ Okay. আমাদের অনেক কিছু নিয়ে গল্প করার হবে। থ্যাংক ইউ ফর সেইং ইউভ ওয়াচড দোজ এপিসোডস। অনির্বাণ এবং শাশ্বতদার এপিসোডগুলো খুব ভালো করেছে এবং they were wonderful conversations and খুব খোলা মনে খুব আড্ডা খোলা হয়েছে। মনে, কারেক্ট। খুব খোলা মনে, নির্ভেজাল, কোনো রকম মানে ফিল্টার্স নেই, অথচ খুব ইউনো একদম ভেরি একটা গ্রেসফুল এট দ্য সেম রেসপেক্টফুল। টাইম, ইয়েস ভেরি ইয়েস গ্রেসফুল। ইয়েস। সো হোপিং ফর দ্য সেম এনার্জি বিটুইন আস। এবার তুমি ভবানীপুরে বড় হয়েছো। আমি সুলেখায় বড় হয়েছি, ওকে, আচ্ছা, যাদবপুরে। যাদবপুরে। হ্যাঁ, তো ওয়াই কিন্তু ডাজ উইকিপিডিয়া সে ভবানীপুর? আই ডোন্ট নো, আই হ্যাভ নেভার চেকড উইকিপিডিয়া। ওকে। গত ১০ বছরে আমি উইকিপিডিয়া খুলে দেখেছি নিজের নামে, আমার মনে পড়ে না। ওকে, বাট আমার মামা বাড়ি ভবানীপুরে, আচ্ছা। এবং আমি আমার বড় হওয়ার অনেকটা অংশ আমার মামা বাড়িতে আমার দিদার কাছে কাটিয়েছি। ওকে। তো সেইটা কারণ হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার বাড়ি প্রধানত ছিল সুলেখায়। আচ্ছা। তো আমার পাড়া যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সেটা সুলেখা, যাদবপুর। যাদবপুর। হ্যাঁ, so that's a hop, skip and jump from my home in Jodhpur Park. So we are the South Kolkata peoples, যেটা একদম, বলে। একদম। এবার বলো তুমি, you know, usually when people have an interest in acting and they feel that এটা আমি আমার career করতে চাই, তারা স্কুলে অনেক অভিনয় করেন বা they have an interest in stage, theatre. তোমার শুরুটা, মানে তোমার ইন্টারেস্টের শুরুটা কি থেকে হলো? আমি যে অভিনয় নিয়ে খুব সিরিয়াসলি কিছু করতে চাই, সেটা কিন্তু আমি আমার জীবনের অনেক পরের দিকে রিয়ালাইজ করেছি। আচ্ছা। একদম ছোটবেলায় অবভিয়াসলি যেরকম আমরা যেরকম পাড়ায় বড় হয়েছি, সেখানে নানান অনুষ্ঠানে নাটক করা, হুম, নৃত্যনাট্য করা, আবৃত্তি করা, এগুলো করেই বড় হয়েছি আমরা হুম। অবভিয়াসলি। আমি যে পাড়ায় বড় হয়েছি অঙ্কুর, সুলেখার ওখানে, সেখানে কালী পুজোতে ৫ দিন ধরে একখানা অনুষ্ঠান হতো। তাতে আমরা পাড়ার বাচ্চা-কাচ্চারা নাটক করতাম, নৃত্যনাট্য করতাম, হুম। গান গাইতাম। আ তার বাইরের বড় অনুষ্ঠানে কিশোর কণ্ঠী, লতা কণ্ঠীরা আসতেন, হ্যাঁ, হ্যাঁ। তারা পারফর্ম করতেন। হুম, তো অনেক কিছু ঘটতো, আর আমরা ওই সময়টাতেই বড় হয়েছি।
বাট এট দ্য সেম টাইম আমি খুব ছোট বয়স থেকে কাজ করা শুরু করেছিলাম। আমার বাবার কনস্ট্রাকশনের ব্যবসা ছিল এবং আনফরচুনেটলি এমন একটা ফেজ গেছে মাঝখানে, যেটা নানান ব্যবসার ক্ষেত্রেই যেতে পারে যে একটু ডিফিকাল্টিজ দেখতে হয়েছে কারেক্ট। আমাদের। কাজের ক্ষেত্রে বাবাকে এবং ফিন্যান্সিয়ালি একটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল বলে পরিবারের উপরে অবভিয়াসলি সেটা আসে চাপ অনেকটাই। পড়ে। তো I decided that I wanted to start working comparatively very early. হুম, I was 16 when I initially started doing odd jobs. কারণ ১৬ বছর বয়সে ফুল টাইম কাজ করার সম্ভাবনা থাকে না। সম্ভব নয়, হ্যাঁ। তো আমি অড জব করা শুরু করি এবং আই থিংক ঠিক ক্লাস 12 এর পরীক্ষা দেওয়ার পরে তখন আমার তখনও 18 বছর হয়নি। হুম, তো সেই সময় থেকে আমি ফুল টাইম চাকরি করা শুরু করি। সবথেকে ১ম এ যে চাকরিগুলো করতাম সেগুলো সেলস এর কাজের ছিল। হুম। আ আমি জানি না তুমি নিকনিশ বলে একটা দোকান হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, নিকনেশ। তো ক্যামাক স্ট্রিটে 22 ক্যামাক স্ট্রিটের পেছন দিকে রাইট। নিকনিশের একটা স্টোর ছিল। হুম, এবং সেই স্টোরটাতে আমি ক্রিস্টাল ডিপার্টমেন্টে সেলস বয়ের কাজ করতাম। হুম। সেটা আমার জীবনের ১ম চাকরি। মানে সেদিক ইউ দিয়ে গট দেখতে আ গেলে। স্যালারি ফর দ্যাট। সেটার আমি ১ম স্যালারি পেয়েছিলাম। হুম, এবং আমার মনে আছে যে আমার ৳২১০০ মাসে স্যালারি ছিল। কিন্তু যেহেতু আমি ক্রিস্টালে কাজ করতাম এবং আমার হাতে পায়ে লক্ষ্মী, হুম। তো আমি একটি জিনিস ভেঙে ফেলেছিলাম। তার ওহ! ৳১৪০০ দাম ছিল এবং 50% অ্যাজ পার নিয়ম তাদের তখন, যে কিছু ভাঙলে তার 50% তোমাকে দিতে কোম্পানি হবে। বেয়ার করবে, 50% আমি বেয়ার করব। হুম। তো তার এমআরপি যেহেতু ৳১৪০০ ছিল, ৳৭০০ ৳৭০০ গন। আমার টাকা থেকে কেটে কাটা গেল। হয়েছিল। হ্যাঁ। তো এইরকম দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব এবং তার পরবর্তীকালে Wipro এবং HSBC ওয়্যার মাই এমপ্লয়ার্স। রিয়েলি? হ্যাঁ। I don't think people know this at all. আই থিংক কিছু মানুষ জানেন যারা হয়তো জানেন? আচ্ছা। অনেক বছর ধরে আমার জার্নি ফলো করছেন হুম, বা হুম, আমাকে হুম, খুব ভালোবাসেন, হুম, পছন্দ করেন। হুম। তাদের মধ্যে কিছু মানুষ হয়তো জানেন। হ্যাঁ। আমি ২০০৯ এ আমার HSBC র চাকরি ছাড়ি হুম। এবং তখন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অপারেশনস রোলে চাকরি রাইট, করতাম। রাইট। অ্যান্ড আই হ্যাড আ গ্রেট টাইম ওয়ার্কিং উইথ HSBC। আমার মনে হয় যে আমার জীবনে যে কয়েকটা জিনিস আমাকে অনেকটা গ্রুম করেছে, আমায় অনেকটা শিখিয়েছে, তাদের মধ্যে HSBC খুব ইম্পোর্টেন্ট একটা অংশ। হুম, হুম। তারপরে তোমার পদক্ষেপ ছোট পর্দায় হুম, এবং তুমি how did you get shortlisted or selected for that? Was it your good looks? হুম, Because, you know, you are a very good looking man, and থ্যাংক we'll ইউ। talk about হুম, good looks in men, which are, you know, there's a very interesting question that I have coming up. হুম, But তোমার যে এই পদক্ষেপ ছোট পর্দায় হলো এবং you sort of made your presence felt, you came into the homes of people, হুম। সেটা কি করে হলো? Were you selected through some audition? How did that happen? আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম ২০০৯ তেই। হ্যাঁ। ২০০৯ এর অগাস্ট ওরকম কিছু একটা। হুম, এবং আমি বাড়িতে মিথ্যে বলেছিলাম যে আমি বম্বেতে চাকরি পেয়েছি। হুম। বলে আমি বম্বে গিয়ে একটি থিয়েটারের দলের সঙ্গে কাজ করছিলাম। ওকে। I always wanted to be a part of film making. আমি হুম, জানতাম না তখনও যে আমি কি করতে চাই। আমি অভিনয় করতে চাই নাকি আমি ডিরেক্টর হতে চাই। আমি কি করতে চাই সে বিষয়ে আমার ক্ল্যারিটি ছিল না। হুম, বাট আমি এইটুকু জানতাম যে আমি ওই প্রত্যেক দিনের চাকরির কাজটা করতে পারছিলাম না আর। যদিও HSBC was very kind to me. আমি প্রমোশন পেয়েছি ২১ বছর বয়সে। আমি যখন ছেড়েছি তখন আমার নিজের একটি ১৭ জনের টিম আছে অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড ফর আ হুম। বয় হু ওয়াজ 22 ইয়ার ওল্ড। খুব Good ভালো। exposure. The exposure that it Yeah. gave me to Awesome, I would a think. lot of people, very successful people across the Correct. globe Yeah. was very good. But at the same time আমি এটাও বুঝতে পারছিলাম যে সেটা করে আমি যে খুব আনন্দ পাচ্ছিলাম সেটা আর সেটা না। নয়। একটা ইনিশিয়াল কিক অবশ্যই, কারণ আমরা যারা খুব মধ্যবিত্ত বাঙালি পরিবারে বড় হয়েছি, তাদের না ওই একটা কনফিডেন্সের অভাব থাকে হুম, যে আমি বড় কিছু করতে পারি, আমি ভালো কিছু করতে পারি। আমি যেহেতু পড়াশোনায় খুব ভালো কোনোদিনই ছিলাম না। ওই টেনে টুনে পাস করতাম প্রত্যেক বছর। হুম, এবং আমাদের সময়ে না, আমাদের ছোটবেলায় আমাদের টিচাররা আমাদের যতই ভালোবাসুক না কেন, তাদের মধ্যে একটা অভ্যেস ছিল বলার যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি হুম, পড়াশোনা করো না, তুমি কিচ্ছু করতে পারবে না। এবং আমারও নানান টিচাররা ওই জিনিসটা আমাকে বলেছিলেন। হুম, কারণ আমি অবভিয়াসলি সত্যিই পড়াশোনায় ভালো ছিলাম না। হুম, তো আমার মধ্যে কোথাও একখানা কনফিডেন্সের অভাব ছিল যে আমি জীবনে সত্যি কিছু ভালো করতে পারবো কিনা। হুম, সেই কনফিডেন্সটা আমার বিশ্বাস যে Wipro এবং HSBC একদম ইনিশিয়াল জীবনের এমপ্লয়ার্স, তারা এবং তাতে আমার যারা ম্যানেজার ছিলেন, তারা প্রচন্ডভাবে আমার মধ্যে ইনফিউজ করতে পেরেছে। হুম, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে আমার জীবনের একদম ইনিশিয়াল ফেজে আমি সেরকম কিছু ভালো মানুষ পেয়েছিলাম। হুম। আর তোমার আমার মনে হয় যেটা কথা শুনে মনে হচ্ছে আমিও খুব ছোট বয়সে চাকরি শুরু করি। হুম, আম এবং আমি যদিও পড়াশোনা খুব ভালো ছিলাম, বাট বিকজ দেখবে এবার উল্টোটা, মানে when you're good in studies তখন লোকে ভাবে যে এ তো একাডেমিক্সেই যাবে। হুম,
এবং তখন জার্নালিজম ওয়াজ নট সিন অ্যাজ আ ভেরি lucrative profession. লুক্রেটিভ অর আ ভেরি হাই ফ্লাইং প্রফেশন, যে হুম। তুই ইনল্যাক স্কলারশিপ কেমব্রিজে পড়তে যাবি, হুম। সেটা মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে তুই এশিয়ানে দিল্লিতে 4,500 টাকার জন্য মাইনে যাচ্ছিস, করছিস। হ্যাঁ মানে কি করছিস হুম। তো সেই অ্যান্ড আমার বিকজ আমি যাদবপুরে পড়েছি, মানে অ্যাট দ্যাট টাইম হিস্ট্রি পড়ে সবাই মোটামুটি টিচার হবে বা হুম। একাডেমিক্সে হুম। যাবে। সো বাট লাইক ইউ, আই ফিল দ্যাট ইউর রাইট, আমরা যারা খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি এবং যারা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির মধ্যে দিয়ে বড় হুম। হয়েছে, চাকরি অ্যান্ড দ্য গ্রুমিং অ্যান্ড দ্য এক্সপোজার, এই যে হুম। টিম ম্যানেজ করা, খুব ইম্পর্টেন্ট। এই এক্সপিরিয়েন্স গুলো আমি আজকে এতটা অ্যাট 47 অলসো দ্যাট এক্সপিরিয়েন্সেস মানে আমাকে হেল্প মানে করছে। ইনফ্যাক্ট ধরো আমি বলছি আরো ছোট ছোট জিনিস যে হুম। আমি আমার জীবনের একদম ওই সময়টাতে আমি তোতলাতাম কথা বলার সময়। ও, I used to stammer. And that was not because of anything else, it was because of lack of confidence. হুম, যে আমি যে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করব এবং একটা গোটা সেন্টেন্স টানা বলতে পারবো, সেই কনফিডেন্স আমার মধ্যে ছিল না। হুম, এবার সেইখান থেকে দাঁড়িয়ে কি হয়, যে তুমি যখন 4টি মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, তুমি বাংলায় কথা বলতে বা ইংরেজিতে কথা বলতে অতটা স্বচ্ছন্দ বোধ করো না। হুম, এবার যেই না একটা ওরকম কোম্পানি তোমায় একটা এক্সপোজার দেয়, তাদের একটা ট্রেনিং এর প্রসেস থাকে, হুম, তোমার আশেপাশের মানুষ থাকে, ইউ সি এক্সট্রিমলি ইন্সপায়ারিং পিপল যারা খুব ভালো কাজ করছে, যারা অসাধারণ কথা বলতে পারে, হুম, ইউ অটোমেটিকলি স্টার্ট গেটিং ভেরি মোটিভেটেড। হুম, আমার বিশ্বাস যে বিপ্রো এবং এইচএসবিসির আমার এক্সপোজার না আমাকে ওই মোটিভেশনটা দিয়েছিল এবং আমাকে এমন কিছু মানুষ চিনিয়েছিল আমি যাদের মতন হতে চেয়েছিলাম, হুম। যে আমি ওই এরকম কথা বলতে চাই। অ্যাসপিরেশন। হ্যাঁ, এই যে হুম, আমি এদের মতন হতে চাই, কথা বলতে চাই, কনফিডেন্ট হতে হুম, চাই, হুম, হুম, স্মার্টলি জামাকাপড় পরতে চাই। দ্যাট গেভ মি দি এক্সপোজার যেটা আমার স্কুল তখন পর্যন্ত আমায় দেয়নি। দেয়নি। কলেজ তো তখন আমি সাইমালটেনিয়াসলি করছি, আমি হুম, কাজ হুম। করতে করতে কলেজে পড়ছিলাম। আমার স্কুল লাইফের সেই এক্সপোজারটা আমার কোনোদিন হয়নি। সো ইয়া, তোমার স্ট্যামারিংটা ঠিক হলো কি করে আমি অ্যাট জানি ইয়োর না। ওয়ার্ক প্লেস? হ্যাঁ, মানে এটা চাকরি করতে করতেই বাই দ্য টাইম আই ওয়াজ ইন এইচএসবিসি ইট ওয়াজ হিলড। ইয়া, এটা দ্যাট আমায় ইজ সো কোনোদিন, অ্যামেজিং। হ্যাঁ, এটা আমায় কোনোদিন কিন্তু ভেবে বা চেষ্টা করে করতে হয়নি। হুম, আমার মনে হয় যেই মুহূর্তে আমি ভেতর থেকে আরেকটু বেশি কনফিডেন্ট ফিল করতে হুম, শুরু করলাম, অটোমেটিক্যালি এই যে আমি কথা বলতে গিয়ে আটকাতাম, হুম, সেই বিষয়টা অলসো অটোমেটিক্যালি ভ্যানিশড। হুম, মানে আমার এটা কোনোদিন পরবর্তীকালে যখন আমি রিয়ালাইজ করেছি আচ্ছা এই প্রবলেমটা এখন আর হয় না, হুম। তখন কিন্তু আমি ফিগার আউট করতে পারিনি যে কোন দিন থেকে ঠিক হয়ে গেছিল। কবে থেকে ঠিক হলো? তো ঠিক, ঠিক, ইট ওয়াজ ঠিক। এ ব্লেসিং আই গেস। I guess so. And if HSBC and your former employees are listening, then you should be very proud of Yeah, my Vikram. managers, to be Yeah, your precise, I should managers. name them. So, they must be so proud of you now, Vikram. I think they are. I'm still in touch with a lot of my colleagues and managers from then. That's lovely. Uh, Anupama Edward, my first manager in HSBC, Richardson Penyumedza, my manager when I got a promotion and became an assistant manager, Shurub Sarkar, আমার Wipro manager, they have all been people যারা এখনো are very close to me. Hmm. And the fact that they have so much of pride for me Absolutely. makes me feel very good about myself. আমার নিজের Absolutely. প্রতি যেন আরো Yeah. বেশি গর্ব হয়। Absolutely. ওই মানুষগুলো চোখে দিয়ে এখন আমি নিজেকে দেখতে পাই নিজেকে তখন। তো দেখো। সেইটা একটা বিষয় Absolutely. আছে। এবার তুমি আমাদের ছোট পর্দায় হুম। আমাদের লিভিং রুমে তুমি কি করে ঢুকলে সেই গল্পটা হ্যাঁ, বলো। যেটা বলছিলাম যে হ্যাঁ। আমি বম্বে শিফট করি বাড়িতে মিথ্যা কথা বলে যে আমি বম্বেতে চাকরি পেয়েছি এবং আমি বম্বে যাচ্ছি ওখানেই চাকরি করব। বাট গিয়ে থিয়েট্রিশিয়ানস বলে একটি থিয়েটার দল আছে। হুম, তারা ইংরেজি থিয়েটার করেন এবং আমি সেই সময় বাকি ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে হিন্দি নিয়ে যতটা কনফিডেন্ট ছিলাম তার থেকে ইংরেজি নিয়ে বেশি কনফিডেন্ট ছিলাম। হুম, এবং আমার মনে হয়েছিল যে কোনো একটা ইংরেজি থিয়েটার দলে বোধহয় আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে। তো থিয়েট্রিশিয়ানস জয়েন করা, তথাগত চৌধুরী তখন থিয়েট্রিশিয়ানসের প্রডিউসার ছিলেন এবং লোপামুদ্রা দাস ডিরেক্ট করতেন। এবং আমি যখন জয়েন করি তখন ওদের একটা নাটক হয়, সেটার নাম ছিল 12 অ্যাংরি জোরোস। ইট ওয়াজ অ্যান অ্যাডাপ্টেশন অফ 12 অ্যাংরি মেন। হুম, তো সেইটা আমার ওই থিয়েটার দলের সঙ্গে কাজ করার সময় প্রথম নাটক। দীর্ঘ বহুদিন যা কাজ যেরমভাবে করতে হয় আমাদের, যে আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ দ্য ডিরেক্টরস অ্যাসিস্ট্যান্ট হুম, এবং পর্দার কাপড় ফাইনাল হয়েছে সেটা গিয়ে নিয়ে আসতে হবে থেকে শুরু করে স্ক্রিপ্টে স্পাইরাল করতে দেওয়া আছে সেটা গিয়ে রিসিভ করতে মানে হবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। যেরমভাবে যে কোনো একজন Absolutely. অ্যাসিস্ট্যান্টের কাজ থাকে Correct. আমিও সেটাই করতাম। এবং থিয়েটার দলের একটা নিয়ম ছিল যে প্রত্যেককে প্রত্যেকটা চরিত্রের সব লাইন জানতে হবে, হুম, অন্তত আমাদের দলের সেরকম একটা নিয়ম ছিল আর কি। সুতরাং আমিও যেহেতু অবভিয়াসলি প্রত্যেকদিন বসে থেকে আমরা রিহার্সাল দেখতাম, অলমোস্ট সব চরিত্রের মোটামুটি সব লাইনই আমাদের সবার মুখস্থ থাকতো। মেমোরাইজ করা ছিল। এরকম একটা সময় যখন প্রায় ওই নাটকটার
7-8 খানা শো হয়ে গেছে। তখন একটি চরিত্র ছিল একটি প্রিন্সের, ইয়াং প্রিন্স। সেটা যে করতেন, যিনি অভিনয় করতেন তাতে, তিনি একটি টেলিভিশন সিরিয়ালে একটা ইম্পর্টেন্ট চরিত্র ক্র্যাক করতে পারেন হুম, এবং তাতে তাকে অলমোস্ট প্রায় প্রত্যেক দিন শুটিংয়ে যেতে হয়। তো অবভিয়াসলি সেই সময় আর থিয়েটারের জন্য সময় বের করার সম্ভাবনা ছিল না। আর আমাদের এই ডিসিশনটা হওয়ার দুদিনের মধ্যে আমাদের আগামী শো ছিল ও অ্যান্ড্রিউজে, বম্বেতে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এমন কাউকে ওই পার্টটা করতে হতো যে লাইনগুলো জানে অবভিয়াসলি। তো অপশনই ছিল যে আমাদের মধ্যে যারা আছেন, তাদের যারা থেকেই অ্যাসিস্ট করছেন, যারা ব্যাকআপ অভিনেতা, সো অন অ্যান্ড সো ফোর্থ, তাদের মধ্যে যদি কেউ করে তাহলেই একমাত্র এই দুদিনের মধ্যে সে ওতরাতে পারবে। আর লোপামুদ্রা আমাদের ডিরেক্টর, তার মনে হয়েছিল যে ওই চরিত্রটার সঙ্গে আমার একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মিল আছে এবং আমার লাইনগুলো মুখস্থ। সেই হুম, কারণে আমাকে প্রথম সেই নাটকটায় পাঠ করতে দেওয়া। আর আই থিঙ্ক ওই স্টেজে দাঁড়িয়ে প্রথমবার পারফর্ম করা এবং আমার তো ছোট পার্ট ছিল তাতে, কিন্তু এই যে নাটকের শেষে সবাই মিলে দাঁড়িয়ে আছি আর অডিয়েন্সের একটা হাততালি, বাস সেই নাটকটার পরে অডিয়েন্সের এসে বলা যে খুব ভালো লেগেছে, সেইটার মধ্যে দিয়ে না আমি অভিনয় করতে চাওয়ার একখানা প্রবণতা দেখতে পেয়েছিলাম। হুম, যে দ্যাট গেভ মি আ কিক, যে বোধহয় ওই পারফর্ম করতে পারার থেকেও ভালো যে এত মানুষ এত কিছু বলছে কাজ নিয়ে, ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা তো তার আগে আমি পাইনি কোনো কাজের মধ্যে। হুম, সেইটা একটা অদ্ভুত ভালো লাগা দিয়েছিল আমাকে, আমায় আনন্দ দিয়েছিল অনেকটা। এবার অনেকেই বলতে পারে যে অনেকে তো ভাবে যে আমি অভিনয় করতে এত ভালোবাসি আমি তাই অভিনয় করলাম। আমার ক্ষেত্রে আমি মানুষের ভালোবাসার জন্য অভিনয়টা করতে চেয়েছিলাম। হুম, দুটোর মধ্যে একখানা ডিফারেন্স আছে। এবং আজকের দিনেও আমার অভিনয় করতে চাওয়া এবং কনস্ট্যান্টলি নিজেকে গ্রুম করা বা নিজেকে চ্যালেঞ্জ করতে পারা, তার সবথেকে বড় কারণ কিন্তু মানুষের ভালোবাসা। আমি আজকের দিনেও অভিনয় করতে এত ভালোবাসি বলে কনস্ট্যান্টলি এটা করে যাচ্ছি আমার মনে হয় না। আমার মনে হয় যে আমার মধ্যে মানুষের ভালোবাসা পাওয়ার খিদেটা অনেকটা। বেশি। সেই কারণে আমি এই দীর্ঘ ১৫ বছর ধরে এটা করে যেতে পারছি। তো বম্বেতে এই নাটকের দলটা আমার প্রথম এক্সপোজার টুয়ার্ডস অভিনয় করা। হুম, তার পরবর্তীকালে কিশোর নমিত কাপুর বলে একটি অ্যাক্টিং স্কুল অ্যাবসোলিউটলি। আছে, হুম, তার অংশ হওয়া এবং সেখানে কিছুদিন ক্লাস করা এবং আতুল মাথুর বলে একজন থিয়েটার পার্সোনালিটি আছেন, তার সঙ্গে হিন্দি থিয়েটারের ক্লাসেস করা। কারণ অবভিয়াসলি সবাই বলতে শুরু করলো যে ইংরেজি থিয়েটার করে খুব একটা লাভ হবে না, এখানে তো হিন্দি বলতে হবে। হুম, তুমি কলকাতা থেকে এসছো। আর যেরকম আমরা জানি যে বাঙালিরা স্পষ্ট হিন্দি বলতে পারে না। তো আমার মধ্যে সেই প্রবণতা কম ছিল হুম, থ্যাঙ্কফুলি। কিন্তু আমার মনে হয়েছিল যে আমারও একটা হিন্দি থিয়েটার দলের সঙ্গে কাজ করা উচিত এবং আতুল স্যার বহুদিন পর্যন্ত প্রায় ৬ মাস আই থিংক আমি ওনার দলে কাজ করি। ওনার দলে কাজ করার সময় হোলি বলে একটি নাটক করি আমরা। হোলি খুব পপুলার একটি নাটক 90s এর। নানান হিন্দি থিয়েটারের দল এটা করেছেন এবং হোলি একটি সিনেমার রূপেও শুট I করা was just হয়েছিল going to say that with Amir. উইথ আমির খান। Yes, আ যেখানে ইট ইস অ্যান ensemble কাস্ট correct. অ্যাবাউট একটি কলেজের স্টুডেন্ট এবং তাদের ইন্টারপার্সোনাল সম্পর্ক হুম, হুম, এবং হুম, তাদের একসঙ্গে একটা মেস বাড়িতে থাকা, এই সবটা নিয়ে। আমির খান যে চরিত্রটায় অভিনয় করেছিলেন, আমার সৌভাগ্য যে সেই চরিত্রটায় আমাকে কাস্ট করা হয়েছিল হুম, এবং সেইটা করার সময় একটা প্রধান চরিত্রে অভিনয় করা বা একটা চরিত্রের পরে অডিয়েন্সের সবথেকে বেশি আমার চরিত্রটা নিয়ে কথা বলা বা আমার অভিনয় নিয়ে কথা বলা, সেই এক্সপোজার আমার ১ম। এবং আই থিংক যে হোলির স্টেজ পারফরম্যান্স গুলোর পরে I didn't have any doubt যে আমি জীবনে এটা করতে চাই। করতে চায়। আমি অভিনয়টাই করতে চাই। হুম, আমি অডিয়েন্সের কাছে নিজের পারফরম্যান্স পৌঁছে দিতে চাই হুম, এবং তাদের এই ভালোবাসাটা আমার কাছে অনেকটা প্রাধান্য হুম, রাখে। আর তারপরে কলকাতার টেলিভিশন সিরিয়াল 'সাত পাকে বাঁধা' ক্র্যাক হুম, হওয়া অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য জার্নি অফ কোর্স। রাইট। 'সাত পাকে বাঁধা' মানে আমার মনে হয় that was your introduction হুম, to an audience who তুমি যেরকম বলছো ১৫ বছর তুমি এই কাজটা করছো। ১৫ বছর ধরে কিছু মানুষ, অনেক মানুষ আ তারা কিছু তোমার critics, কিছু তোমার blind fan, কিছু তোমার really well wishers. They have হুম। also walked the path with you. So হ্যাঁ, I হ্যাঁ, think আমার that is wonderful. আমার খুব বিশ্বাস যে I have lovers and haters alike হুম। and I am okay with it. Yeah, I আমার mean মনে that's হয় part of হ্যাঁ, life. আমার মনে হয় যে আমার দুটো নিয়েই কোনো আপত্তি নেই। হুম, যারা আমাকে অনেকটা ভালোবাসে অবশ্যই আমি তাদের প্রতি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। কারণ তারা আছেন বলেই আমার এত বছরের ক্যারিয়ার এবং আজকের দিনেও আমি কাজ করছি, তাদের কাছে কাজ নিয়ে আসতে পারছি। এবং যারা আমাকে অপছন্দ করেন বা যারা আমার হেটার্স, আমি তাদেরও আলোচনার মধ্যে নানানভাবে উঠে আসি এবং হুম, প্রাসঙ্গিক থাকি। তো দুটোই আমার কাছে খুবই
important as a part of my journey for the last 15 years. Yeah, I think I mean for anybody's growth curve এটা দুটোকে ব্যালেন্স করা বা হুম। একসেপ্ট করা ইজ এ গুড থিং। সাত পাকে বাঁধার পর তোমার মৈনাক ভৌমিকের বেডরুম সিনেমাটাতে ইউ হ্যাড এ স্মল রোল অ্যান্ড দ্যাটস ওয়েন ইউ কাইন্ড অফ সেফ টু সে যে ইউ কাইন্ড অফ মেড ইয়োর প্রেজেন্স ফেল্ট on the big screen as well, because Shat Pake Badhai people had started noticing you, people were Correct. talking about you. Hmm. Who is this good looking guy, eto good looking, eto bhalo dekhte, you know, I mean, I personally always felt that Vikram, you are truly one of the best looking men Thank you. in Tollywood, and I feel you know, I mean, a guy like you could be in an English film, for instance, or an English I play, really for hope instance. যে কোনো এক সময় হয়তো সেটা Yes, হবে, fingers yes, and crossed. you heard it first on this show, so we will keep our fingers and toes crossed. But how did that, did Moinak spot you through the serial? And, you know, is that how your first No, break? so মৈনাক বেডরুম আগে রিলিজ করেছিল, হ্যাঁ। কিন্তু আমরা এলআর চার অধ্যায় বাপাদিত্য বন্দ্যোপাধ্যায় Oh, ডিরেক্ট that's করেছিলেন, such a beautiful দ্য film. লেট ডিরেক্টর। Yes. ওনার ছবিটা আমার প্রথম শ্যুট করা হয়েছিল। আমি তখন অলরেডি অতীন প্লে করছি এবং তার মাধ্যমেই মৈনাক আমার ব্যাপারে জানে আচ্ছা। এবং আমাকে কাস্ট করে। কিন্তু আমি বলবো না একেবারেই যে বেডরুম বা এলআর চার অধ্যায়ের মাধ্যমে আমি বড় স্ক্রিনে নিজের প্রেজেন্স মানুষকে না। ফিল করাতে না, পেরেছি। না, না। I think my first few appearances on the big screen were rather failures. বেডরুম বা এলআর চার অধ্যায় বা আমি আর আমার গার্লফ্রেন্ডস, যে কটা সিনেমা তখন আমি করেছি, হইচই, তার মধ্যে কোনো সিনেমায় আমাকে সিনেমার অভিনেতা হিসেবে কোনো পরিচিতি দেয়নি। তখন আমার পরিচিতি আমার টেলিভিশনের পরিচিতির জন্যই ছিল প্রাইমারিলি, এবং আমার মনে হয় যে সেই ফেলিয়ারটা অ্যাকসেপ্ট করতে আমার কোনো অসুবিধা নেই, যে আই ট্রাইড মাই বেস্ট, আই ওয়াজ নট গ্রুমড এনাফ। আমি অভিনেতা হিসেবেও তখন বেশ কাঁচা ছিলাম। আমার সাত পাকে বাঁধার পারফরমেন্স নিয়ে কোনোদিন খুব একটা আলোচনা হয়নি। আমাকে দেখতে ভালো লেগেছিল সেটা লোকে বলেছিল, আমাকে আর ওয়েন্ড্রিলাকে একসঙ্গে খুব ভালো লাগতো সেটা বলেছিল, আমাদের কেমিস্ট্রি ভালো লাগতো সেটা বলেছিল। বাট বিক্রম খুব ভালো পারফর্ম করেছে বা বিক্রমের অভিনয় আমার মনে থেকে গেছে, সেটা কিন্তু ওই সময় আমার ক্যারিয়ারে হতো না। তো এটা বলতে আমার কোনো লজ্জা নেই যে ওই সময় আমি যে সিনেমাগুলো করেছি 2014 পর্যন্ত, তাতে বড় স্ক্রিনে আমার কোনো অ্যাপিয়ারেন্সের জন্য আমি কোনো ছাপ ছেড়ে যেতে পারিনি ওই সময়টায়, ডেফিনেটলি। তোমার কি তখন সেলফ ডাউটস হতো অ্যাজ ইউ নো, যে would I be accepted as a hero, quote unquote? কেন এটা হচ্ছে যে you know you are doing these interesting films again but ক্লিক করছে না, as you are saying, you know, কোনোটাই ওই ছাপটা ছেড়ে যেতে পারছে না। তোমার কি তখন নিজের প্রতি একটা ডাউট কখনো হয়েছিল? ডেফিনেটলি হয়। আমার মনে হয় সেলফ ডাউট অন অ্যান্ড অফ তো মানুষের মাথায় আসবে। কারেক্ট। আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যে ইন্ডাস্ট্রিতে প্রতি মুহূর্তে আমাদের নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হয়। সেটা খুব ভালো কাজ করার পরেও দীর্ঘ 2 বছর কাজ নিয়েও হতে পারে, বা সেটা খুব ভালো কাজ করছি, লোকে বলছে অসাধারণ অভিনয় হচ্ছে, কিন্তু সে কাজগুলো হয়তো সেইভাবে সাকসেসফুল হচ্ছে না, সেটাও হতে পারে। এবং এই সবটাই আমাদের জীবনের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা অংশ। এগুলো নিয়ে আমাদের এগিয়ে যাওয়া, কিন্তু কখন কোন কাজটা আমাদেরকে কি উপহার দিয়ে যাবে সেইটা ভেবে কাজ করলে না ওই উপহারটা কোনোদিন আসবে না। তো ওই যে 2014 যেই সময়কার কথা তুমি বলছো, আমার মনে হয় সেই সময় আমার ইন্টেনশনস ওয়্যার ভেরি ক্লিয়ার যে আমি এই ইন্ডাস্ট্রির মধ্যে নই। আমার পরিবারের কেউ কোনোদিন অভিনয় করা বা সিনেমা বা টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিল না। আমি একটা চাকরি ছেড়ে এই কাজটা করতে এসেছি, যে চাকরি 2009 সালে আমাকে কলকাতা শহরে যথেষ্ট ভালো মাইনে দিত। HSBC-র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তখনকার দিনে যে মাইনেটা দিত, যে কোনো বাঙালি পরিবারের বাবা বা মা বলবে যে এই চাকরিটাই করা উচিত, অন্য কিছু করা উচিত না। তো I think I was brave enough to let that go and take the plunge. Yeah. And I'm very happy that I've taken these decisions. আমার মনে হয় যে আমার জীবনের নানান সময় আমি যখন যা ত্যাগ করে নিজের পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পেরেছি, সেগুলো সময় নিলেও ইন দ্য লং রান হ্যাভ অলওয়েজ বিন বেনিফিশিয়াল, হ্যাভ পেড অফ। সেটা টেলিভিশন ছেড়ে সিনেমার ক্ষেত্রেও তাই। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে কোনো একটা সময় যখন আমার সবথেকে বেশি কমফোর্টেবল হয়ে যাওয়ার কথা ওই জায়গায়, ওই সিচুয়েশনে, ওই পজিশনে, তখনই আমার মনে হয়েছে যে না, এইখানে আর আমার বসে থাকা উচিত না। আই থিঙ্ক এবার আবার অন্য কিছু করতে হবে। দেয়ার শুড বি অ্যানাদার সেট অফ গোল, যেটার দিকে আমি এগিয়ে যেতে অনেক বেশি
খাটতে মোটিভেশন পাবো, আমি এফর্ট দিতে মোটিভেশন পাবো, and I've been doing that very হুম। happily. হাউ ডিড ইউর পেরেন্টস টেক দিস বিক্রম? তুমি মধ্যবিত্ত ফ্যামিলিদের কথা বলছো এবং আমাদের প্রোগ্রাম এমন অনেকেই দেখেন যারা তোমার মতন রিয়েলাইজ করেছে দ্যাট দে ওয়ান্ট টু বি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, মানুষের ভালোবাসা তারা অভিনয় করে বা ইউনো ইন দ্য সর্ট অফ টিনসেল টাউন থেকে দে ওয়ান্ট টু গেট দ্যাট, বাট বেঙ্গলি প্যারেন্টস অর মিডল ক্লাস ইন্ডিয়ান প্যারেন্টস, I mean, even when it comes to starting a business, they're not very encouraging. No, they're not. Because আমরা হলাম চাকরিজীবী, মানে যে আমি আমার ছেলে বা মেয়ে এত টাকা, মেয়েদের তো তাও এখনো এই স্ক্রিপ্টটা আছে, এখন অনেকটা পাল্টাচ্ছে, তাও আছে যে বিয়ে হয়ে গেল মেয়ে, কিন্তু ছেলেদের হলো দে আর দ্য প্রোভাইডার্স, ইভেন when they get married they have to be seen as the provider. So সেখানে তুমি এত একটা ভালো এবং একটা জব রোল যেখানে তুমি এত ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়েছো, ইউ স্টিল আর সো ফন্ড অফ ইয়োর ফর্মার কলিগস, সেটা যখন তুমি মানে ছেড়ে ইউ কাইন্ড অফ ক্রসড ওভার ইনটু আ টোটালি ডিফারেন্ট অ্যারিনা, যেখানে তোমার কোনো গডফাদার নেই, যেখানে তোমার কোনো লাইক they use this term for কোনো women, পরিচিতি ছিল না, of sugar course. daddy, but you didn't have, you were not seen with a actress যে তার পরিপ্রেক্ষিতে তোমাকে নিয়ে কথা হচ্ছে, না, it was your work, right, from day one. How did they take it? Was it a big shock to them? এই তো they were not aware. অনেক দিন পর্যন্ত আমার বাবা মা দুজনেই জানতেন যে আমি বম্বে গেছি চাকরি করতে। Oh shit. তো ফাইনালি যখন বলতে হয়েছে তো মানে অবভিয়াসলি মানে আমরা যেরকম পরিবারে তাতে চাকরি করলে নিজের খরচা সামলানো এবং বাড়িতেও কিছু টাকা দেওয়াটা ইজ নর্মাল আমাদের জন্য একেবারেই। তো অবভিয়াসলি একটা পয়েন্টে পৌঁছই আমি যখন আমার সেভিংস তো শেষ, আমি যতটুকু টাকা সঞ্চয় করে গেছিলাম তা তো শেষ হয়ে গেছে, সুতরাং বাড়িতে টাকা বাড়াতে পারছি না, কিছু তো বলতে হবে, জানাতে হবে। তো সেরকম একটা সময় বাড়ি আসি, আমার মনে আছে এখনো, আই থিঙ্ক পুজোর ছুটি ছিল বা ওরকম কিছু একখানা ছিল, যে পুজোর সময় বাড়ি এসেছিলাম। এবং প্রথমে তো মাকে বলি রাত্রিবেলা, সন্ধেবেলা, তারপরে বাবা আসে রাত্রিবেলা, বাবাকে মা বলে। মা তো তাও 2-3 দিন রেগেছিলেন, তারপরে নর্মাল হয়ে গেছিলেন। বাবা প্রায় বছর খানেক কথা বলেননি আমার সঙ্গে। That's a lot. And অভিমানের জায়গা থেকে obviously. Of course, they were hurt. They were hurt, they were surprised যে এরকম গত 6 মাস ধরে চাকরি ছেড়ে দিয়েছে, জানায়নি। এত বড় সিদ্ধান্ত, আর আমাদের বাঙালি পরিবারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকের 21-22 বছর বয়সে, আর ফিউচারটা তো তোমার গোল্ডেন দেখাচ্ছে তখন, শর্ট করে এরকম করা, হ্যাঁ, যে ওনারা যা যা ভেবেছিলেন তাদের ছেলের করা উচিত, সেই সবটাই ওই দিকেই এগোচ্ছিল। এবার সে হুট করে সব ছেড়ে দিয়ে যদি এরকম একটা আনসার্টেন প্রফেশন বেছে নেন, আই থিঙ্ক স্পেশালি বিকজ আমার বাবা যেহেতু কনস্ট্রাকশনের ব্যবসা করতেন, সেই জীবনটা খুব আনসার্টেন ছিল, উনি নিজে সেটা দেখেছিলেন। আমার মনে হয় উনি চাইতেন না যে আমার জীবনে সেই একই রকম আনসার্টেনিটি তৈরি হয়। সেইখান থেকে বোধহয় সেই রাগ, সেই অভিমানের জেরে অলমোস্ট টিল সাত পাকে বাঁধা বিকেম ভেরি পপুলার। যখন সাত পাকে বাঁধা খুব সাকসেসফুল হয় এবং আমাকে মানুষ চিনতে শুরু করে এবং পাড়া প্রতিবেশীরা বাবাকে বলতে শুরু করে যে আমার কাজ দেখছে, ভালো লাগছে, সেইখান থেকে বোধহয় বাবার একটু করে কনফিডেন্স বিল্ড হতে শুরু করে আবার, যে ঠিক আছে, হয়তো ঠিক ডিসিশন নিয়েছে, probably he knows what he's trying to do. Correct. Not that I knew what I was trying to do, but still. But at least success is important. Sometimes আমার মনে হয় যে আমাদের বাবা মা, মানে আমাদের সব বাচ্চারই বাবা মা বেসিক্যালি তার ভালোটা চায়। তো তখন যখন আমরা একটা অফবিট ক্যারিয়ার চুজ করি, তখন ওরাও তো সেই ক্যারিয়ারটা কিছু জানে না, জীবনে কেউ সেই ক্যারিয়ার আমাদের ফ্যামিলিতে কেউ করেনি, পড়াশোনার ফ্যামিলি, কেউ টিচার হয়েছে, কেউ গভর্নমেন্ট জব করেছে, এক দুটো মামা বিদেশে গেছে। ইন মাই কেস, even when I chose journalism, it was like what is this, লিখতে ভালোবাসে আবার কিরকম একটা চাহিদা, মানে what is it, না মানে তুমি লেখো কিন্তু কাজ কি করো, মানে ভাবো, লেখো, এটা তো সবাই করে, I get it. তোমার 2014 এর পর থেকে what would you say were the sort of turning point in your life, মানে for you to kind of become the Vikram Chatterjee, or at least to start that process of becoming the Vikram that you are now? না, আই থিঙ্ক তো এটা একটা অনগোয়িং প্রসেস। হ্যাঁ, ইটস আ জার্নি। এটা সবসময় চলছে, আজকের দিনেও, এর আগেও চলছিল, এর পরবর্তীকালেও চলবে। একদম। প্রত্যেকটা কাজ, জীবনের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ মিলিয়ে আমাদের একটা জার্নি আছে, সেই জার্নির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। বাট আমার বিশ্বাস যে 2015 এবং 2015 সালে ইচ্ছে নদী আমার ক্যারিয়ারের একটা খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন।
একদম একদম যে কাজটার মাধ্যমে আমি অনেক ভালোবাসা পাই, যে কাজটার মাধ্যমে আমি অনেকটা পরিচিতি পাই। স্টার জলসা সিরিয়াল লীনাদি শৈবালদা প্রডিউস করতেন, ডিরেক্ট করতেন, এবং আমার বিশ্বাস যে আমার যে লয়াল অডিয়েন্স তৈরি হয় সেটা শুরু হয় ডেফিনেটলি ইচ্ছে নদীর থেকে। হুম এবং ইচ্ছে নদীর কারণে আমার একখানা ব্যাঙ্কেবিলিটি তৈরি হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, হুম ডেফিনেটলি। যে তোমার ওপর লোকে দে ক্যান দ্য মানি ইজ গুড উইথ ইউ বিকজ ফিল্মস আর হ্যাঁ, দে ক্যান, business or serials are a business, right? টেলিভিশন, ফিল্ম সবই তো Yeah, তাই। মানে আমরা যে absolutely. কাজটা It's a করি, bottom যত line. আমরা উই আর অল আর্টিস্টস, বাট এট দি এন্ড অফ দ্য ডে উই আর অল আ পার্ট অফ আ বিজনেস। Right, right. সুতরাং দ্যাট দি আর্ট উইল মেক সেন্স অ্যাজ লং অ্যাজ দি হুম। বিজনেস ইজ ইন প্লেস। Correct, correct. এইটা করতে পারবো না আমরা, যে আমরা প্রচন্ড আর্টিস্টিক হয়ে এমন অনেক কিছু বানাচ্ছি, হুম, যিনি লগ্নি করছেন, যিনি টাকা ইনভেস্ট করছেন, তার টাকা ঘরে ফিরছে না। এদিকে আমরা আমাদের মতন আর্ট ক্রিয়েট করে সেটা চলেছি, তো তার কোনো চলবে না। ভবিষ্যৎ নেই। একদমই তাই। তো সেইখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক আমাদের ওপর মানুষ টাকা ইনভেস্ট করতে পারবেন, প্রডিউসাররা টাকা ইনভেস্ট করতে পারবেন, এবং সেই টাকা তাদের কাছে ফেরত আসবে, তাদেরকে ব্রেক ইভেন দেবে বা লাভের মুখ দেখাবে। হুম, সেইটা খুব ইম্পর্টেন্ট, যাতে আমরা যে কোনো কাজের প্রধান মুখ হিসেবে কাজ করে যেতে পারি। হুম, টেলিভিশন, ওয়েব, সিনেমা, যে কোনো ক্ষেত্রে হুম, হুম, ডেফিনেটলি। সেইটা আমার বোধহয় আমার জীবনের প্রথম রিয়েলাইজেশন ওই পথে হাঁটার ইচ্ছে নদীর থেকে শুরু হয়েছিল ফর হুম। শিওর। Then ফাগুন বউ মানে দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ ইয়োর কি বলবো মানে আমি আমার ফ্যামিলিটা যদি দেখে মানে ভাবি আমার পরিবারে এই দুটো সিরিয়াল লোকে ধুয়ে খেত হুম। মানে আমার মা আবার কখনো যদি মিস করে যেত আমরা তখন দিল্লিতে থাকতাম একটা রাত্রির বেলা ওটার আবার হ্যাঁ, হ্যাঁ, রিপিট রিপিট হতো হতো একখানা। মনে হ্যাঁ, আছে 11:30 বা এরকম কিছু একটা। 11:30 অ্যান্ড সাডেনলি আমি দেখতাম মার ঘরে টিভি চলছে হুম, আমি কি বলতাম কি এই আবার তুমি দেখছো হুম, না না দাঁড়া 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 এটা এত ভালো অ্যাক্টিং করে না হাউ মানে সুইট। ছাড়তে পারছি না হুম, মানে মা খুব সিরিয়াল দেখতো হুম। তখন স্টার জলসা মানে ওয়াজ আ বিগ থিং অ্যাট দ্যাট টাইম তুমিও কি এটা ফেস করেছো বিক্রম যে সিরিয়াল থেকে যেহেতু তুমি সিনেমায় হুম, এসছো সামওয়্যার একটা লুকিং ডাউন সিরিয়ালের ছেলে হুম, আজকে অবশ্য অনেক বেশি এটা আমরা দেখি মানে এবং আমি তো বলবো আমাদের কলকাতা শহরে বা টলিউডে প্রচুর এমন ভালো ভালো লিডিং অ্যাক্টার্স হুম, কিংবা ক্যারেক্টার অ্যাক্টার্স কিংবা ডিরেক্টর্স আছেন হু হ্যাভ স্টার্টেড দেয়ার ক্যারিয়ার ইন টেলিভিশন একদমই। বাট স্টিল সামওয়্যার দের ইজ আ মানে দেখবে একটা ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন আছে অবশ্যই আছে। রাইট ডিড ইউ ফেস দ্যাট না, আই থিংক সবাই, যে কেউ যারা ছোট পর্দায় কাজ করা শুরু করেছে হুম এবং পরবর্তীকালে বড় পর্দায় কাজ করতে চেয়েছে বা কাজ করেছে, তাদের সবাইকে একটা পয়েন্টে ডিসক্রিমিনেশন ফেস করতে হয়েছে। হুম তা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। এবং সেই ডিসক্রিমিনেশনটা নানান স্টেজে হয়েছে, সবার সঙ্গে, আমার সঙ্গে হয়েছে। হুম অ্যান্ড আই ডোন্ট ইভেন ব্লেম দেম ফর ইট। আমি টেলিভিশনে ভালো কাজ করছি এবং আমার টেলিভিশন সিরিয়াল ভালো চলছে, গুড টিআরপিস ভালো টিআরপি দিচ্ছে। তার মানে এই নয় যে আমি কালকে সিনেমা করলে আমার সিনেমাটাও চলবে, তার কোনো গ্যারান্টি নেই। এটা অনেকের সঙ্গেই হয়েছে যে তারা টেলিভিশনে খুব পপুলার, কিন্তু পরবর্তীকালে তারা হয়তো ওয়েবে কাজ করেছেন বা সিনেমায় কাজ Didn't click. করেছেন, যেটা হয়তো ওয়ার্ক করেনি। সুতরাং যারা, এই আবার কামিং ব্যাক টু দ্য ফ্যাক্ট যে ইটস এ বিজনেস, যারা টাকা ইনভেস্ট করবেন তাদের তো একটা ভয় থাকবেই, থাকতে বাধ্য, যে আমি এতগুলো টাকা এই মানুষটার উপর ইনভেস্ট করছি, এই টাকাটা যদি ফেরত না আসে আমার লস, আর তারপরে কি তারপরে কি? এক্স্যাক্টলি সুতরাং আমি তো ব্লেম একেবারেই করবো না হুম। তাদেরকে। আমাকে, আই উইল হ্যাভ টু প্রুভ মাই সেলফ সো দ্যাট সামবডি ওয়ান্টস টু ইনভেস্ট মানি অন মি, টেক আ রিস্ক উইথ মি। সেইটা আমি যবে করতে পেরেছি তবে আমার জন্য লোকে ইনভেস্ট করেছে, এবং তবে থেকে বাই গডস গ্রেস ধরো 2021-এর পর থেকে আই হ্যাভ বিন ডুইং ফিল্মস রেগুলারলি। এটা 2025-এ বসে আছি আমরা, এবং নানান সিনেমার মাধ্যমে শেষ পাতা, কুলের আচার, পাড়িয়া, শহরের উষ্ণতম দিনে, সূর্য, অমর সঙ্গী, দুর্গাপুর জাংশন, এখন রাশ রিলিজ করছে, এরপরে মৃগয়া রিলিজ করবে। আমি জানি না আমি কিছু মিস করলাম কিনা, কিন্তু এই নানান সিনেমা তো আমাকে আমার প্রডিউসাররাই দিচ্ছেন। সুতরাং তারা তো টাকা ইনভেস্ট করছেন যাতে আমি সিনেমা করতে থাকতে পারি। I must have been able to prove myself somewhere because of which they are doing it আজকে। কারেক্ট এর আগে হয়তো আমার কোথাও একটা খামতি ছিল যে আমি নিজেকে প্রমাণ করতে পারিনি তার আগে। কি তোমার মনে হয় কি হোয়াট ওয়াজ মিসিং আমি জানি না। আমার সেই আইডিয়া নেই। বাট আমার মনে হয় যে আমি যবে থেকে খুবই খুবই একগুঁয়ে হয়ে, খুবই কনফিডেন্ট হয়ে চেষ্টা করেছি যে আমি টেলিভিশন থেকে সিনেমার একটা ট্রানজিশন করতে চাই ক্যারিয়ারে। তারপরেও ওটা প্রায় 2.5 বছর সময় লেগেছে। আমি সময় 2019-এর শেষ থেকে শুরু করেছিলাম এটা। হ্যাঁ 2021-এর শেষ, 22 আর্লি গিয়ে হয়তো আমি সিনেমা রেগুলারলি করতে শুরু করেছি। তো এই 2 বছর কিন্তু আমাকেও দাঁতে দাঁত চিপে ওয়েট করতে হয়েছে।
যে আমাকে কোনো একজন প্রডিউসার সিনেমা দেবেন এবং আমি তার সিনেমা করব। হুম, এই ওয়েটিং গেমটা হয়তো অনেকে নিতে খেলতে পারে পারে না, না। নিতে পারে না। টেলিভিশন আমাদেরকে রেগুলার প্রত্যেক মাসে একটা টাকা দেয়। সে টাকাটা অনেকের ক্ষেত্রে অনেকটা বড় একটা অ্যামাউন্ট। হ্যাঁ, লোকে ফ্ল্যাট কিনেছে, গাড়ি বাড়ি, কিনেছে। গাড়ি তাদের তাদের তো জীবন চলে তাতে। Of আমার course. নিজের জীবন চলেছে হুম, তাতে। এবং সেটা একটা না সেন্স অফ সিকিউরিটিও দেয় আমাদের। একদম। ইটস লাইক আ জব। ইটস অলমোস্ট লাইক আ জব ইফ ইউ আর ডুইং ওয়েল। স্টেবিলিটি ওইটা। তো সেইটা ভেঙে বেরিয়ে আবার ওই একই কামিং ব্যাক টু হুম, লিভিং এইচএসবিসি ওয়ান্টিং টু বিকাম অ্যান অ্যাক্টর, সেই একই জিনিসটা করতে মানুষ একটু হলেও ইতস্তত বোধ করে, ভয় পায়, নার্ভাসনেস ফিল করে এবং কতদিন পর্যন্ত এটা করা যাবে সেই বিষয়ে তারাও বোধহয় ইনসিকিউরিটি শিওর একটা হয় না। একটা থাকে। ইনসিকিউরিটি কাজ করে হুম, যে কারুর করবে। হুম, হয়তো আমারও করেছে ভেতরে, ভেতরে। হুম, বাট আমি এটাও জানতাম যে যখন ফাগুন বউ শেষ হয় 2019-এ, আমি যদি তখন না করি, আমি যদি আরো একটা দুটো সিরিয়াল করে ফেলি, আমার বয়সটা বাড়তে শুরু করবে এবং যত বয়স বাড়ে তখন হয়তো ওই বয়সে আমাকে নতুন করে কেউ হিরো বানাতে নাও চাইতে পারে। ছেলেদের ক্ষেত্রেও এটা হয়। যে কারোর ক্ষেত্রে হবে। তাই? যদি কোনো প্রোডিউসারকে ৫ বছর কোনো একটা হিরোর পিছনে ইনভেস্ট করতে হয়, হুম, তাহলে তো সে চাইবে ধরো ২৭-২৮ বছরের একটা ছেলের পিছনে ইনভেস্ট করতে। সে তো ৩৫-৩৭ বছরের ছেলের উপর ইনভেস্ট করতে চাইবে না। হুম। কারণ সে যে গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে বলতে চাইবে সেটা হয়তো ইয়াঙ্গার স্টোরিজ। প্রবাবলি হ্যাঁ। দ্যাটস হাউ পিপল এখন হয়তো অনেক কিছুতে অনেক রকম হচ্ছে। ওটিটি সেটা অনেকটা ভেঙে দিয়েছে আই ওটিটি থিংক। ভেঙেছে বাট ওটিটিও না আমার মনে হয় ইন্ডিয়াতে ওটিটি ইজ গোয়িং থ্রু আ কনস্ট্যান্ট চেঞ্জ। অ্যাবসলিউটলি। আমরা ২০১৯, ২০, ২১, ২২-এ ওটিটি একরকম ভাবে দেখেছি। হুম, ধরো ১৭, ১৮, ১৯-এ আমরা দেখেছি যে ওটিটিতে অনেক বেশি সেক্সুয়ালিটি বিক্রি হতো। হুম, অ্যাডাল্ট কনটেন্ট তৈরি হতো এবং তার কনজিউমারিজম বেশি ছিল, সেটা মানুষ অনেক বেশি দেখতেন। ২০২০ থেকে আমরা দেখলাম যে হঠাৎ করে প্রচুর কনটেন্ট ড্রিভেন সাবজেক্ট আসছে। লকডাউন হলো, মানুষের ওটিটির কনজাম্পশন অনেক বেড়ে গেল। আমিও করেছি তাতে। আমার তানসেন তানপুরা ওয়াজ আ ভেরি কনটেন্ট ড্রিভেন সাবজেক্ট। হুম, বা এরকম নানান কাজ বাংলাতেও হয়েছে, হিন্দিতেও হয়েছে। যেগুলো আমাদেরকে একেবারে অন্য ধারার ওটিটি কনটেন্ট দিয়েছে। বাট সেই ফেজটাও কিন্তু অনেকটা কেটে গেছে। হুম, আজকের দিনে বাংলায় ওটিটির বেশিরভাগ যে শোগুলো হয়, সেগুলোকে টিভি প্লাস বলা হয়। কারণ তাতে টেলিভিশনে যে ধরনের গল্প আমরা বলতে চাই, টেলিভিশনে যে ধরনের চরিত্র আমরা ক্রিয়েট করতে চাই, তারই একখানা রিফ্লেকশন আমরা ওটিটিতে ক্রিয়েট করার চেষ্টা করছি। হুম। কারণ আমরা টেলিভিশনের যে একটা লয়াল অডিয়েন্স আছে তাদেরকে নিয়ে এসে ওটিটি দেখানোর চেষ্টা করছি। তো আই থিংক ওটিটি ইজ অলসো গোয়িং থ্রু কনস্ট্যান্ট চেঞ্জেস। চেঞ্জ একটা ফ্লাক্সের মধ্যে আছে এখন। হ্যাঁ, অ্যান্ড সবকিছুর মানে উই আর গোয়িং থ্রু আ কনস্ট্যান্ট চেঞ্জ ইন টার্মস অফ এন্টারটেইনমেন্ট অ্যাজ আ হুম, হোল। হুম, আ এখন যেমন ম্যাক্রো সিরিজ হতে শুরু হচ্ছে। ম্যাক্রো না মাইক্রো? মাইক্রো বলে। আমি ভুলে গেছি। যেটা রিল ফরম্যাটে শুট করা হবে। হুম, অ্যান্ড অল দ্য লিডিং প্ল্যাটফর্মস আর মেকিং ইট। হুম, Netflix ও বানাতে চাইছে, ZEE5 ও বানাতে চাইছে। হুম, আই এম সিউর কালকে অন্যান্য হইচই বানাতে চাইবে। হুম। তো আমরা তো সারা জীবন শুট করেছি এইরকমভাবে। এইভাবে তো আমরা কোনোদিন সিনেমা বা সিরিজ শুট কারেক্ট। করিনি। তো এন্টারটেইনমেন্ট ইজ গোয়িং থ্রু কনস্ট্যান্ট চেঞ্জেস। এবার এই চেঞ্জগুলোর মধ্যে দিয়ে আমাদেরও ইভলভ করতে, করতে যেতে হবে। আমাদেরও সারভাইভ করতে হবে। এর মধ্যে আমরা কি করে গ্রো করব? সেইটা আমাদের নিজেদের মধ্যে একখানা there has to be a decision যে আমি এইভাবে গ্রো করতে চাই, আমি এই পথে হাঁটতে চাই বা আমি এই পথে হাঁটতে চাই না। হুম, I think we as actors are going through constant changes হুম। where we'll have to evolve with every passing day. রাইট। আমার একটা জিনিস তোমার সাথে গল্প করে মনে হচ্ছে বিক্রম দ্যাট ইউ রিয়েলি আর আ স্টুডেন্ট অফ দ্য বিজনেস অফ সিনেমা। হ্যাঁ, তোমার একটা পড়াশোনা আছে। মানে ইউ আর নট জাস্ট টকিং থ্রু দ্য হ্যাট। মানে when you're discussing the bottom line or when you're discussing এই যে তুমি বলছো যে how media, entertainment, infotainment is now changing. হুম। I feel that this is a subject which is of great interest to you. And তুমি এটা নিয়ে পড়াশোনা করো, তোমার একটা you have a আমার domain চর্চা knowledge. আছে এটা নিয়ে। চর্চা আছে, হুম। exactly. So will we ever see you on the other side of the camera? Like a আ producer maybe? see film production or production in general হুম। এই বিষয়টা নিয়ে আমার প্রচন্ড কিউরিওসিটি I রয়েছে। can sense that. হ্যাঁ, তো আমি খুব মানে আই এম ভেরি আ ইন্টারেস্টেড ইন হুম, বিং আ পার্ট অফ প্রোডাকশন। আই থিংক আমি যে প্রোডিউসারদের সঙ্গে কাজ করি, তাদের সঙ্গেও খুবই ইন্টিগ্রাল পার্ট হয়ে কাজ করতে ভালোবাসি। হুম, সেটা সিনেমার প্রোডাকশন হোক, মেকিং হোক, পরবর্তীকালে সে সিনেমা যখন রিলিজ হয় তার মার্কেটিং, প্রমোশন, ডিস্ট্রিবিউশন, বাজেট, দ্য ফিউচার অফ দ্য ফিল্ম অন OTT and television. হুম, These are all things that I'm very keen on. হুম, So, of course, I would probably want to produce sometime down the line.
বাট প্রবলি তাতে এখন একটু শেখা বাকি আছে হুম। ডেফিনেটলি। আর এখন যে এটা একটা মানে আমরা যেটা শুনছি যে the the situation of the Bengali film industry is not very prosperous, though হুম। we've had huge hits like say Khadan or Bohurupi, and you know they have really একেন, রিসেন্টলি একেন। Eken, of course, you know, brought the audiences back. Kintu tao, if you compare it to Kollywood or if you compare it to Bollywood, our share of the pie is very, very small. হুম। তো সেখানে কি তোমার মনে হয় what do you think the needs to change in the industry? Where are we going wrong? এইটার না একটা অনেক বড় অবজারভেশন আমার আছে, আমি হ্যাঁ। ঠিক হতে পারি, ভুলও হতে হ্যাঁ। পারি, আমি জানি না। সব থেকে প্রথমে শুধুমাত্র যে বাংলা সিনেমার জন্য একটা ডিফিকাল্ট ফেজ যাচ্ছে তা না, হুম, অন্যান্য আরো অনেক ভাষার জন্য এই মুহূর্তে বিজনেস ওয়াইজ ইটস এ ভেরি ডিফিকাল্ট ফেজ। কারেক্ট। বলিউড এত বড় একটা ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়ালি আমাদের থেকে অনেক বড়, তাদেরও এই মুহূর্তে খুব খারাপ সময় যাচ্ছে। টালমাটাল। দু একটা বড় হিট ছাড়া বা তাদের বাইরে অন অ্যান অ্যাভারেজ একটা বলিউড ফিল্ম যে ব্যবসা করতো 2019-18 আমরা যা দেখেছি, সেই তুলনায় আজকের দিনে কিন্তু কম। দি বিজনেস ইজ মাচ লেসার। কারেক্ট। ইয়া। অ্যান্ড মিড টিকিট ফিল্মস, স্মল টিকিট ফিল্মস বেশিরভাগ ক্ষেত্রে আসছে যাচ্ছে, লোকে রেজিস্টারই করছে না। মানে আমি একটা জওয়ান, একটা বড় সিনেমা, একটা অ্যানিমেল নিয়ে কথা বলছি না। অন অ্যান অ্যাভারেজ যেখানে ধরো একটা আয়ুষ্মান খুরানার সিনেমা যে অঙ্কের টাকার ব্যবসা করতো, বা একটা রাজকুমার রাওয়ের সিনেমা তার থেকে আজকের দিনে কম করছে। সো ইফ আই লুক এট ইট, the whole entertainment industry, leaving apart certain very big films, is going through a difficult phase. হুম, সেটা শুধুমাত্র বাংলা সিনেমার জন্য নয়, সেটা হিন্দি সিনেমার জন্য, সেটা মারাঠি সিনেমার জন্য, সেটা অন্যান্য আরো 10টা ভাষার জন্য। দক্ষিণী সিনেমা খুব ভালো ব্যবসা করছে, আমরা অনেক সময় বলি, তার মধ্যে হয়তো নিশ্চয়ই কিছু সিনেমা অনেক টাকার ব্যবসা করছে। পুষ্পা। পুষ্পা হোক, হুম, RRR হোক, এরম নানান সিনেমা। কারেক্ট। কিন্তু সেগুলো কিন্তু তাদের এক বছরে যদি 200খানা সিনেমা হয়ে থাকে, তার মধ্যে বছরে দুটো সিনেমা নিয়ে আমরা কথা বলি। তার বাইরে বাকি সিনেমা কি ব্যবসা করছে, এবং শুধুমাত্র তামিল, তেলেগু যেগুলো ওদের বিগ টিকিট ইন্ডাস্ট্রি, হুম, তার বাইরে যে ভাষাগুলো আছে, মালায়ালাম সিনেমা যেটা আমাদের খুব পছন্দের ইন্ডাস্ট্রি, দে মেক এক্সট্রিমলি সেন্সিবল গুড কন্টেন্ট, কন্নড় ফিল্মস হ্যাভ বিকাম বিগ ওভার দ্য লাস্ট 5 years, তাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো সিচুয়েশন নয়। হুম, সো ইটস নট দ্যাট দি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল ইজ গোয়িং থ্রু আ ভেরি গুড টাইম, হুম, অ্যান্ড উইচ ইজ ওকে। তার জন্য নানান বিষয়ে নানান ইস্যু অবভিয়াসলি রেসপন্সিবল। একটা তো আমাদের অভ্যেস অনেকটা পাল্টেছে, আমরা আজকের দিনে অনেকটা সময় আমাদের ফোনের মধ্যে কাটাই আমরা প্রত্যেকে, যে কারণে আমাদের গান, আমাদের ইনফরমেশন, আমাদের নিউজ, আমাদের সিনেমা সবটাই বা ব্যস্ত থাকা জাস্ট হ্যাজ বিকাম অন দ্য ফোন। আমাদের যদি জাস্ট আমরা প্রত্যেক দিন দিনের শেষে দেখি যে আমরা কত ঘন্টা দিনে ফোনে কাটাচ্ছি, স্ক্রিন টাইম বলে যেটাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আরো কি কি করছি না। কনজাম্পশন হ্যাবিটও তো পাল্টে গেছে। সম্পূর্ণ পাল্টে গেছে। কারেক্ট। ইয়া। Correct? হুম, তো সেইটা একটা বিষয় তো অবশ্যই, যে আজকের দিনের জেনারেশন ফোনে অনেক বেশি সময় কাটায়, ফোনে অনেক কিছু দেখে। সিনেমা হলে গিয়ে দেখা বা একটা গোটা সিনেমা একসঙ্গে দেখা, এই অভ্যেসগুলো আগের মতন এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। বাট এট দ্য সেম টাইম আই থিঙ্ক এর আগেও সিনেমা হ্যাজ গন থ্রু ডিফিকাল্ট ফেজেস নানান সময়। যখন টেলিভিশন এসেছিল তখন আমরা অনেকে শুনেছিলাম যে সিনেমা হলে যাওয়ার অভ্যেস পাল্টে যাবে মানুষের, মানুষ আর সিনেমা হলে যাবে না। সেইটা হয়নি। সিনেমা হলস হ্যাভ স্টিল সার্ভাইভড দ্য টেস্ট অফ টাইম। ভবিষ্যতে আমার আমার বিশ্বাস যে আবার নতুন করে আমরা সিনেমা হলে যাওয়ার ভালোবাসা ফিরে পাবো। এখনকার দিনেও দের ইজ আ ডেডিকেটেড লয়াল অডিয়েন্স দ্যাট গোজ অ্যান্ড ওয়াচেস ফিল্মস ইন দ্য থিয়েটার্স। হুম, সেই সংখ্যাটা আগের থেকে একটু কম, বাট এইটা না, দিস ইজ আ সার্কেল দ্যাট উই অল আর লিভিং ইন। সিনেমা হলের থেকে সিনেমার রেভিনিউ কম অফ লেট, বাংলা সিনেমার ক্ষেত্রে যদি আমরা বলি, অন্যান্য সিনেমার ক্ষেত্রেও। সেই জন্য আমাদের ইনভেস্টমেন্ট কমছে, যত ইনভেস্টমেন্ট কমছে আমরা তত আরও ছোট বাজেটে কম দিনের মধ্যে সিনেমা শেষ করার চেষ্টা করছি। এইটা যত করবো তত দ্য কোয়ালিটি অফ ফিল্মস উই will ডু come down. will come down. So this is a never ending loop that we'll get সাইকেল into. একটা। হুম, এই লুপটা থেকে ভেঙে বেরোনোর উপায় 2-3টেই আছে। একটা হচ্ছে যে সিনেমা হলে আমরা মানুষকে সিনেমা দেখাচ্ছি তার ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, সিনেমা হলের সংখ্যা অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল বাড়ানো, কারণ ছোট শহর, মফস্বল, গ্রামের দিকে সিনেমা হলের সংখ্যা খুব কম, এবং যেগুলো আছে তার মধ্যে অধিকাংশই ভালো কন্ডিশনে নেই। হুম, কিছু কিছু করে আমাদের আশেপাশের কিছু মানুষ নতুন সিনেমা হল খুলছেন, আই এম ভেরি গ্রেটফুল টু দেম। SVF খুলছে, SSR SVF খুলছে, হ্যাঁ। আই এম ভেরি গ্রেটফুল টু দেম। বাট আমার এটাও বিশ্বাস যে এইরকম আরো অনেক হল খুলতে হবে। এটা তবেই একটা ইটস জাস্ট দ্য বিগিনিং। বিগিনিং। হ্যাঁ। আরেকটা জিনিসও করলে আমাদের খুব সুবিধা হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মেজর ডিস্ট্রিক্টে যদি আমাদের গভর্নমেন্ট হলস থাকে, কারণ নন্দন, রাধা স্টুডিও যেগুলো গভর্নমেন্টের হল, সেখানে টিকিটের দাম কম্প্যারেটিভলি অনেকটা কম। কম। সুতরাং সেখানে আমাদের সোসাইটির নানান
অংশের এমন অনেক শ্রেণীর মানুষ লোকেরা দেখতে যেতে পারেন পারবেন অবশ্যই। যারা সিনেমা সেলিব্রেট করেন, যাদের হুম। জন্যই কিন্তু আগে আমাদের একটা মাস অডিয়েন্স তৈরি হতো। একদমই তাই। মাস অডিয়েন্সের পক্ষে দুটো মানুষ গিয়ে সিনেমা দেখবে 2000 টাকা খরচা করবে, সেটা প্রত্যেক মাসে সম্ভব নয়। হুম। তো সুতরাং যদি মাস অডিয়েন্স আমাদের ফিরিয়ে আনতে হয়, কোথাও একটা সিনেমা দেখার যে কস্ট, সেটাকে আমাদের রিওয়ার্ক করতে পারতে হবে। ইটস আ মাচ বিগার কনভারসেশন শ্রী। এই কনভারসেশনটা করতেই আমাদের বোধহয় 1-1.5 ঘন্টা লেগে যাবে আরো No, but বেশি। it's an important one, and I'm glad that heroes, mainstream actors like you, are taking the business of cinema so seriously. বিকজ I আমরা তো mean, এটাই করি। না এটা কিন্তু তুমি করো, বাট মানে I've had conversations with many actors. হুম। সবাই কিন্তু এটা নিয়ে এতটা ওয়াকিবহাল নয়। You know, হুম। they don't study it with so much of researched একটা lens যে আমি জানতে চাই কি হচ্ছে, আমার একটা ইন্টারেস্ট আছে যে কিভাবে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো। দিস ইজ I think it's a very positive ইট ইজ, side. ইট ইজ। Yeah, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিনেমার ডিস্ট্রিবিউশন। হুম, বাংলা সিনেমার সবসময় কলকাতা এবং পশ্চিমবঙ্গের মধ্যে শো পাওয়া, হল পাওয়া, শো টাইমিং, এই বিষয়টা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে মারামারি যায়। একটা। কোনো বড় হিন্দি সিনেমা এলো, বাংলার কোনো বড় প্রোডাকশনের সিনেমা এলো, দেবদার সিনেমা এলো, শিবুদার সিনেমা এলো, উইচ আর ভেরি বিগ বেঙ্গলি ফিল্মস। এই সব ক্ষেত্রেই কম্প্যারেটিভলি একখানা যদি তাদের উপেক্ষাকৃত কোনো নতুন প্রডিউসার হয়, নতুন ডিরেক্টর হয়, কম্প্যারেটিভলি নতুন কাস্ট হয়, হুম, তাদের পক্ষে জায়গা পাওয়া, শো টাইমিং পাওয়া খুব কঠিন। চাপের। আর বাংলা সিনেমা, দ্য হিস্ট্রি অফ বাংলা সিনেমা ইজ যে বাঙালিরা সিনেমার ওয়ার্ড অফ মাউথে সিনেমা দেখতে যান। একদমই তাই। বাংলা সিনেমার ওপেনিং যে মানে সব সময় প্রচন্ড ভালো হয়, হয়তো কিছু হাতে গোনা ডিরেক্টর, অভিনেতার বাদ দিয়ে, যারা দ্য সুপারস্টার ডিরেক্টর্স, দ্য সুপারস্টার অ্যাক্টার্স অফ বেঙ্গলি সিনেমা, তাদের বাদে কিন্তু বাংলা সিনেমা হ্যাজ অলওয়েজ থ্রাইভড, সার্ভাইভড বেসড অন দ্য ওয়ার্ড অফ মাউথ। কারেক্ট। যে ওয়ার্ড অফ মাউথটা ডেভেলপ হতে, ছড়াতে সময় লাগে, যে সময়টা একটা সিনেমাকে পেতে হবে, সেই সিনেমাটা ওই সময়টা তখনই পাবে যখন হলে সেই সিনেমাটাকে 1 সপ্তাহ 10 দিন রাখা হবে। এবার আজকের কম্পিটিশনের পৃথিবীতে, যেখানে শুক্রবার দিন সিনেমা হলে সিনেমা রিলিজ করছে, শনিবার দিন বা রোববার দিনের মধ্যে ডিসাইড হয়ে যাচ্ছে সে সিনেমার ফেট কি, হুম, দ্যাট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। yeah. তাহলে ওয়ার্ড অফ মাউথে সিনেমা সার্ভাইভ করার চান্সেস আর লেস। And Vikram, I wanted to ask you, তুমি দেখবে আজকাল every movie that is coming out, হুম। within 10 days there'll be a big, poster or banner put, এত কোটি টাকা কামিয়ে নিয়েছে, it has had the biggest opening of 2025. হুম। Is it fabricated? How can it be? See, এর Then মধ্যে why are we saying যে বাংলা সিনেমার এই অবস্থা? I না mean, না, সব সিনেমায় যে এই জিনিসটা আমরা বলতে পারছি বা বলছি, আমার মনে হয় না সেটা। আর সাকসেস কিছু পার্টির ওপর সাকসেস পার্টি সাকসেস পার্টিটা না ইজ আ ভেরি উইয়ার্ড থিং। কেন হচ্ছে এরকম? না, কারণ আমি বলছি যে ভদ্রলোক ইনভেস্ট করছেন হ্যাঁ। তার কাছে কি সাকসেস আমরা তো জানি না। যিনি পার্টি দিচ্ছেন, হুম। যার প্রোডাকশন, যার যার সিনেমা, প্রোডাকশন, হ্যাঁ। তার কাছে হয়তো এই সিনেমাটা মানুষ ভালো বললো সেটা সাকসেস। বা আবার অন্য কারুর কাছে হয়তো টেলিভিশন রাইট, ডিজিটাল রাইট বিক্রি হয়ে গেছে, আমার টাকা রিকভার হয়ে গেছে, সেটা সাকসেস। হুম, কারুর কাছে হয়তো সিনেমাটা সিনেমা হলে ভালো চলছে, সেটা সাকসেস। হুম, সাকসেস তো ইজ এ রিলেটিভ টার্ম। তোমার কাছে সাকসেসের যা মানে, আমার কাছে সাকসেসের যা মানে, দুটো তো এক নাও হতে পারে। তো সাকসেস পার্টি যে প্রডিউসার দিচ্ছে, দে আর ফ্রি টু গিভ আ সাকসেস পার্টি, বাট দেন উই শুড বি আস্কিং দেম হোয়াট এক্স্যাক্টলি ডাজ সাকসেস মিন টু ইউ। But is it like a viral trend, মানে where people are feeling the pressure যে বস আমাকে একটা সাকসেস পার্টি না দেখালে I am not অ্যাকসেপ্টেবিলিটি হবে না জিনিসটা। acceptability হবে না। এটা তো আমাদের অন্য শহর থেকে ধার নেওয়া এই হ্যাঁ, অভ্যেসগুলো। হ্যাঁ, এই যে ধরো সিনেমার ব্যবসা কত কোটিতে হচ্ছে, এটা তো হুম। বাংলা সিনেমার ক্ষেত্রে এর আগে কোনোদিন আলোচনাই হতো না। কোনোদিনই হতো না, সেগুলো তো absolutely। আমরা হালে করছি হুম। খুব রিসেন্ট, লাস্ট 1 বছর 2 বছর 3 বছর এর মধ্যে। আমরা হিন্দি সিনেমার ক্ষেত্রে দেখেছি যে 100 কোটি টাকার ব্যবসা, 150 কোটি টাকার ব্যবসা, 200 কোটি টাকার ব্যবসা নিয়ে আলোচনা। তো আমার মনে হয় এই সবটাই সাকসেস পার্টি, কতশো কোটি টাকার ব্যবসা, এই সবটাই আমরা সাউথের সিনেমা, হিন্দি সিনেমা এগুলোর থেকে নকল করছি। ইন্সপায়ার্ড হয়ে করছি। হুম, কিন্তু বাংলা সিনেমার ব্যবসা কোনোদিনই তাদের মতন ছিল না। বাংলা সিনেমার ব্যবসার অঙ্ক কোনোদিন আজ পর্যন্ত তাদের মতন হয়নি। আমি চাইবো হোক। অ্যাজ আ ভেরি স্মল পার্ট অফ দি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, হুম, আই উড লাভ টু সি বেঙ্গলি ফিল্মস ডু 100 crores কোনো একদিন। হুম, দেবদা কোনো একটা ইন্টারভিউতে এটা বলেছিল যে দেবদা চায় যে কোনো একটা বাংলা সিনেমা 50 কোটি টাকা ব্যবসা করবে। হুম, আমি তো এক্কেবারে সেই ধরনের লোক হুম। যে আমি চাইবো যে কালকে বাংলা সিনেমা 50 কোটি টাকার সিনেমা হলে ব্যবসা করবে। কিন্তু সেটা করতে গেলে বাংলা সিনেমাকে আমাদেরকে স্কেল আপ করতে হবে। আমাদেরকে এমন বাংলা সিনেমা বানাতে হবে যেটা নিয়ে আমাদের অডিয়েন্স অনেক বেশি কিউরিয়াস হবে, যেটা সেলিব্রেট করতে তাদের ইচ্ছে হবে, যেটা নিয়ে তাদের গর্ব করতে ইচ্ছে করবে। যাবে দেখতে বারবার। গর্ব গো, প্রাইড। হ্যাঁ, একটা দ্য সেন্স প্রাইড। অফ প্রাইড কারেক্ট। ইজ সামথিং দ্যাট ইজ মিসিং আমাদের আজকের দিনের বাঙালিদের মধ্যে।
বাংলা সিনেমা, বাংলা সাহিত্য, বাংলা কবিতা, বাংলা গান, হুম। এই বাংলা ভাষা, বাংলা নিয়েই এই মানে নিয়ে গর্ববোধ যদি হুম। করতে হয় তারা কিন্তু তাহলে রবি ঠাকুরে চলে যান বা সত্যজিৎ রায়ে চলে যান বা খুব বেশি হলে সৌরভ গাঙ্গুলিতে যান। হুম, এবার এনারা সবাই কিন্তু বাঙালিদের অতীতের একটা অংশ। হুম, কিন্তু আজকের দিনে বর্তমানে যেটা হচ্ছে সেইটা নিয়ে গর্ববোধ করা এবং সেটাকে সেলিব্রেট করা, আমাদের এমন উপায় বার করতে হবে, আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যে আমাদের অডিয়েন্স আমাদের কাজের জন্য এবং আমাদের কাজকে নিয়ে সেলিব্রেট করার জন্য অনেকটা গর্ববোধ করবে। হুম। সেটা তাদের একার দায়িত্ব নয়, সেটা আমাদের দায়িত্ব তোমাদেরও মেকার দায়িত্ব, হিসেবে। of course. সো উই উইল হ্যাভ টু বি এবল টু ক্রিয়েট দ্যাট। Yeah. Now, there's a lot that was said about Bohurupi. There was হুম a lot that was said about Khadan, হুম that they really gave the industry a fresh lease of oxygen and life. Pariya. হুম According to me, the way people went to see Pariya, I mean, Tathagato, your director, is my friend হুম from the gym, I was mentioning to you. এবং আমাদের জিমে অনেকেই ডিরেক্টরসরা আসেন, তাদের সিনেমা যখন বেরোয় তারা বলে, অনেক সময় স্ট্যান্ডি রাখে আমাদের জিমে। Until Pariya, I had never seen a হুম phenomenon like this where everybody is হুম coming and saying, what a film. থ্যাংক ইউ। And what a transformation physically হুম that you underwent as an actor. I think it was not written enough about, হুম not enough written about. I feel হ্যাঁ so, because for an actor to achieve that whole physique, আমরা এত হলিউড অ্যাক্টর্স নিয়ে বলি, বা we talk about Hrithik Roshan and his, or Aamir and his হুম physical transformations all the time. You did it I think in Tollywood. I've been doing it for almost every film of mine. Yeah. There have been films, পাড়িয়ার আমার ফিজিক্যালিটি, আমার লুক, শেষ পাতার আমার ফিজিক্যালিটি, আমার লুক, শহরের উষ্ণতম দিনে, বা তারপরে সূর্য, রাস, মৃগয়া, দে হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। হুম, আমি বিশ্বাস করি যে আমি আমার প্রত্যেকটা সিনেমার জন্য যদি একটা সম্পূর্ণ অন্যরকম চরিত্র ক্রিয়েট করতে পারি, তাহলে আমাদের অডিয়েন্সের মধ্যে একটা কিউরিওসিটি জাগবে সেই চরিত্রটা নিয়ে বা সেই সিনেমাটা নিয়ে। এটা আমার বিশ্বাস এবং আমি সেটাই ফলো করার চেষ্টা করি। হুম, হয়তো প্রত্যেকটা সিনেমায় ইকুয়ালি ড্রাস্টিক্যালি ডিফারেন্ট লুক ক্রিয়েট করা সম্ভব হয় না, বাট যে কটায় পারি আমি করতে থাকবো এবং আমি করতে থাকতে চাই। পারিয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে পারিয়া তথাগতর ইনিশিয়াল দিককার সিনেমা। আমার তার আগে কোনো অ্যাকশন হিরো হিসেবে Action, এক্সপোজার ছিল absolutely, না। হ্যাঁ। আমাদের প্রোডিউসার মানে অভিনব এবং প্রতীক, তারাও যে প্রোডিউসার হিসেবে প্রচণ্ড পরিচিতি পেয়ে গেছিল তা না। হুম। তো সেই দিক দিয়ে It's দেখতে a গেলে new ইট ওয়াজ আ team. ভেরি নিউ টিম, হ্যাঁ। ইট ওয়াজ আ ভেরি ইয়াং টিম। অ্যান্ড আমরা এমন একটা সিনেমা করার চেষ্টা করছিলাম যেটা গতে বাঁধা বাংলা সিনেমার থেকে সম্পূর্ণ বাইরের একটা একদম গল্প। একদম আলাদা ধাঁচে। ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। দের ওয়াজ আ লট অফ র রাগেড অ্যাকশন, Yeah. ব্লাডশেড, Lot of blood and gore. অ্যান্ড উই ওয়ার রেফারিং টু আ সাবজেক্ট যেখানে আমরা রাস্তার কুকুর নিয়ে কথা বলছিলাম। হুম, সেরকম সিনেমা বাংলার হিস্ট্রিতে কেউ কোনোদিন বানায়নি। একদমই তাই। আই এম এক্সট্রিমলি গ্রেটফুল আমাদের প্রডিউসারদের কাছে, অভিনব আর প্রতীক দুজনের কাছেই, অ্যান্ড অফকোর্স তথা, যেহেতু তথার এটা সাবজেক্ট ছিল, যে ওরা এই সিনেমাটা বানানোর সাহস ভাবতে দেখিয়েছে। পেরেছে এই টপিকটা নিয়ে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে পারিয়া তো আমাকে, তথাগতকে, অভিনবকে, প্রতীককে, আমাদের সবাইকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেকটা ভালোবাসা। হুম, সিনেমায় মূল চরিত্রে অভিনয় করা বা সিনেমার হিরো হিসেবে আমার আহ, একটা অদ্ভুত গ্রোথ হয়েছে পারিয়ার পরে, হুম। যেখানে আমাকে নানান জায়গা থেকে নানান প্রডিউসার, নানান ডিরেক্টররা কাজ অফার করেছেন, বা অন্তত আমার কাজের প্রতি তাদের যে কনফিডেন্স জন্মেছে সেটা জানিয়েছেন As a leading man. অ্যাজ এ লিডিং ম্যান। সো Correct. I have had a very good time with my films, be it পারিয়া বা শহরের উষ্ণতম দিনে বা সূর্য। এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে আহ, আজকের দিনে যেখানে আনফর্চুনেট যে বাংলা সিনেমায় কোনো প্রডিউসারই নতুন কোনো হিরো ক্রিয়েট করছে না, কেন? সেটা কেন হচ্ছে? কারণ তার পিছনে অনেকটা সময়, অনেকটা পয়সা। ইনভেস্টমেন্ট, অনেকটা এফোর্ট যায়, হুম। এবং সেইটা করার কোনো মোটিভেশন আমাদের এখানে প্রডিউসাররা খুঁজে নাকি পাচ্ছে না। ক্যাম্পস আছে? ক্যাম্পস তো সব জায়গায় আছে, তুমি বম্বেতেও আছে। কিন্তু কোনো ক্যাম্পসের পার্ট নয়। না, কারণ এই মুহূর্তে কোনো ক্যাম্প তো কোনো নতুন হিরো তৈরি করছে না। হুম, মানে আজকে যদি কোনো বড় প্রডিউসার কোনো নতুন হিরো লঞ্চ করতে চাইতো, আমি এটা কি বলতাম এখানে বসে যে আমি ওদের জন্য সিনেমা করতে চাই না? কেন করতে চাইবো না? হুম, তাদের একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, আমার সিনেমা রিলিজ করলে তারা 100টার উপর হলে রিলিজ করতে পারবে, শো নিয়ে আমাকে মারামারি করতে হবে না। হুম, আমার সিনেমা যদি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো থাকে, তারা কেপেবল, তারা আমার সিনেমা চালাতে পারবে। হুম, তারা কলকাতা শহরের ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে আমাকে কাজ করতে দেবে। আমার ক্যারিয়ার তারা প্ল্যান করবে যে আগামী 3 বছর বিক্রম কি কি করলে আরো করবে? বড় হবে। হুম, যেটা ধরো দেবদা, জিদ্দা, অঙ্কুশ, ওদের ক্যারিয়ারের ইনিশিয়াল ফেজে
হতো ওই সময় বাংলা সিনেমায়। কিন্তু এখন তো বিক্রম এরা তিনজনেই যাদের তুমি নাম নিলে, ইনফ্যাক্ট অঙ্কুশ, দ্য লেটেস্ট নিউ কিড অন দ্য ব্লক, হুম। তারা সবাই তো নিজেদের প্রোডাকশন হাউস খুলে দিয়েছে। তা তো কারণ আছে। হ্যাঁ, কারণ এখন আজকের দিনে দাঁড়িয়ে কোনো প্রডিউসার কোনো হিরোর ক্যারিয়ারের কি করে আরো বেশি প্রতিফলন ঘটবে, তারা কি করে আরো বড় হতে পারবে, তারা কি করে নিজেদের ক্যারিয়ারটাকে আরো গোছাতে পারবে, সেইটা ভেবে তো সিনেমা বানায় না, হুম, যেটা একসময় বানাতো। ধরো একসময় আমাদের এখানে এমন নানান বড় প্রডিউসার ছিলেন যারা নতুন হিরো ক্রিয়েট করেছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ গ্রেট। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তারা there's no one. তারা নতুন হিরো ক্রিয়েট করা বা নতুন স্টার সুপারস্টার বানানো, তাদের ব্যাক করা, তাদের উপর ইনভেস্ট করা, বা যারা অলরেডি স্টার হয়ে গেছে তাদেরকে আরো বড় কি করে ক্রিয়েট করবে, সেই মেশিনারিটা তো তারা আর নিজেদের প্রোডাকশনে কাজে লাগাচ্ছেন না। হুম, সুতরাং একটা পয়েন্টে পৌঁছানোর পরে যে দেবদার ওই সুপারস্টারডমের পরে পরবর্তীকালে উনি কি কাজ করতে চাইবেন, উনি কি ধরনের সিনেমা করতে চাইবেন, সেইটা যখন মার্কেটে অন্য কোনো প্রডিউসার দিচ্ছে না, তখন উনি কি করবেন? নিজেই বানাচ্ছে। ওনাকে তো নিজের মধ্যের ওই জিলটা, নিজের মধ্যের ওই আর্চটা, আর খিদেটা খিদেটা, হ্যাঁ। খিদেটা তো জাগিয়ে রাখতে হবে। হুম, হুম, তো এই খিদেটা জাগিয়ে রাখতে গেলে তো এমন কাজ করতে থাকতে হবে যেখানে উনি মোটিভেশনটা খুঁজে পাবেন আরো বেশি করার। আমার মনে হয় সেইখান থেকে উনি নিজের সিনেমা বানিয়েছেন। হুম, উনি যদি দেখতেন যে কলকাতার অন্য কোনো প্রডিউসার ওনাকে ব্যাক টু ব্যাক সিনেমা দিচ্ছে, হুম, এমন সিনেমা যেটা উনি নিজে করতে চান, তাহলে আমার মনে হয় না যে উনি প্রডিউসার হতে চাইতেন। কারণ যে কোনো হিরোর প্রডিউসার হওয়া মানে তো আরো 10খানা দায়িত্ব নেওয়া। তখন তো তার প্রাইমারি অবজেক্টিভ আমি কত ভালো অভিনয় করলামের থেকেও বেশি ইম্পর্টেন্ট বিজনেস, আরো 4টে বিষয় হবে। একদম। যে দ্য বিজনেসম্যান, যাকে ব্রেক ইভেন করতে হবে, যাকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, প্রোডাকশনের পুরো দায়িত্ব যাকে প্রোডাকশন সামলাতে হবে, যাকে বুঝতে সিনেমা হবে, রিলিজ হ্যাঁ। করতে হবে, ডিস্ট্রিবিউশন দেখতে রাইট, হবে, রাইট, রাইট। সিনেমা বিক্রি করা দেখতে হবে, হুম, এই সবটা করতে হবে, সবটা জানতে হবে। হুম, তো তার উপর তো প্রেশার, শুধুমাত্র হিরো হওয়ার প্রেশার যা ছিল তার থেকে 10 50 গুণ বেশি। হ্যাঁ, আর 50 গুণ। তো কেউ সেটা চেয়ে কেন নেবে হুম। যদি না সেটা নিতে বাধ্য হয়? কারেক্ট। তো ধরো দেবদা, জিদ্দা, অঙ্কুশ পরবর্তীকালে যারা যারা নিজেদের সিনেমা প্রডিউস করছে, আমার মনে হয় এই কারণেই সিনেমা প্রডিউস করছে। তো আমার বিশ্বাস যে যদি এই দায়িত্বটা অন্য কেউ নিত, ওদের ইনিশিয়াল ক্যারিয়ারে যে দায়িত্বটা বড় বড় প্রডিউসাররা নিয়েছেন, ওটা নেওয়ার যদি আজকের দিনেও মানুষ পেতেন ওনারা, তাহলে বোধহয় আজকের দিনেও ওরা এই এতগুলো দায়িত্ব নিজেরা নিত না। রাইট, They would have done what they do best. They would have stood in front of the camera ক্যামেরা। and worked for the audience. রাইট। ওনাদের ক্যামেরার পিছনে এতগুলো দায়িত্ব নিতে হচ্ছে, এত কাজ করতে হচ্ছে, শুধুমাত্র কারণ এমন কোনো প্রডিউসার ওনাদের জীবনে এই মুহূর্তে নেই যারা তাদেরকে আরো বড় হতে হেল্প করবে। পারিয়াতে I saw you, like you were really the leading man for me. হুম। তুমি শহরে উষ্ণতম দিনের কথা বললে, but for me it was Pariya. I've seen both the films. হুম। What kind of physical grind did you have to go through? মানে was it what we read of these Hollywood and Bollywood stars, huge diet, crazy working out, because your physique and your body হুম। was almost like a character in the film. It was. Yeah. মানে আমি তো সেরকম ভাবে প্রচন্ড যে ব্যায়াম করতে বা জিম করতে ভালোবাসি সেটা না। হুম, আমি একটা অ্যাথলেটিক চেহারা মেনটেন করতে ভালোবাসি। আমার এত বড় হাত হবে, আমার এত বড় কাঁধ হবে, আমার জীবনে কোনোদিনই প্রায়োরিটি ছিল না। পারিয়ার জন্য সেটা করা হয়েছিল বিকজ দ্য ক্যারেক্টার ওয়াজ The সাচ। character was such. সেটা না হলে আমি করতামও না। হ্যাঁ, তো এক নম্বর হচ্ছে দ্য গ্রাইন্ড ইজ ভেরি ডিফিকাল্ট, ডায়েট খুব ডিফিকাল্ট। কতদিন লেগেছিল? প্রায় 1.5 বছরের কাছাকাছি, which is a very long time to dedicate, and dedicatedly প্রায় 7 থেকে 8 মাস। Oh my God. যে 7-8 মাস আমি অন্য কোনো সিনেমা করিনি, অন্য কিছু করিনি, Just to শুধুমাত্র maintain প্রিপেয়ার that করেছি। look, yeah, yeah. এবার আমরা বাংলা সিনেমায় আজকের দিনেও যে অঙ্কের টাকা পাই, তাতে ফর ফিল্ম লাইক পারিয়া আমি যে টাকা আমার রেমিউনারেশন হিসেবে পেয়েছি, অলমোস্ট সে টাকা তো আমার নিজেকে প্রিপেয়ার করতে খরচা হয়েছে। এবার সেটা তো আমাকে আমার কোনো প্রডিউসার দেন না আজকের দিনে, হয়তো ভবিষ্যতে দেবেন। ইট উইল ডিপেন্ড অন হাউ ওয়েল ডু আই কিপ প্রুভিং মাই সেলফ। তো দ্যাট ইজ আ ডিফিকাল্টি। বি তাহলে ওই যে 1 বছর আমি নিজেকে গ্রুম করব, মেনটেন করব, সে সময় আমি অন্য কোনো সিনেমা করতে পারছি না। তো আমি 1 বছরে একটাই সিনেমা করছি, সেইটাও ইজ নট ভেরি ইকোনমিক্যালি ভায়াবল। সেইখানে একটা চ্যালেঞ্জ থাকে। এরকম নানান চ্যালেঞ্জেস থাকে। আর আমরা হলিউড বলিউড নিয়ে অনায়াসে কথা বলি, কিন্তু তারা যে পারিশ্রমিক পান I know তাদের there's পক্ষে, a heaven and hell তো difference. তাদের পক্ষে একটা সিনেমার পেছনে যে সময়টা ডেডিকেট করা সম্ভব, 1 বছরে একটা। তাদের ডায়েটে যা যা মানে যে রকম ডায়েট তারা করতে পারে, যেরকম পার্সোনাল ট্রেনার তারা রাখতে পারে, তারা ইনজুরি থেকে নিজেদের কিভাবে বাঁচাতে পারে, এই absolutely. সবটা আমাদের এখানের থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং আমাদের এখানে যারা এটা করতে পেরেছে এর আগে, যারা কমপ্লিট ট্রান্সফরমেশন করেছে, জিদ্দা করেছে, দেবদা করেছে, অঙ্কুশ করেছে,
Tota Da has been maintaining a brilliant Oh, he's physique. amazing. তো Hats I off to him. হ্যাঁ মানে I have a lot of regards, lot of respect for Yes, them. yes, yes. যে ওনারা তো এটা করেছেন, প্রবলি আমার মোটিভেশন শাহরুখ খান থেকে আসেনি। From them. I was not motivated by শাহরুখ খানের কি ভালো চেহারা ছিল, বা সালমান খান কি ভালো চেহারা ফ্লন্ট করতে পেরেছেন, বা জন এব্রাহিম। আমার তো মোটিভেশন এসেছে দেবদা, জিদ্দা, অঙ্কুশকে দেখে, টোটাদাকে দেখে। যে আমি দেখেছি যে ফাইটারে জিদ্দা কি ক্রিয়েট করেছিল, Absolutely. বা চ্যাম্পের সময় দেবদা কি ক্রিয়েট করেছিল, বা ভিলেনের সময় অঙ্কুশ। তো দিস ইজ হোয়াট আই গট মোটিভেটেড বাই, ডেফিনেটলি। And how hard was it? ভেরি ডিফিকাল্ট, ভেরি What were ভেরি you not ডিফিকাল্ট, eating? অলমোস্ট নাথিং। Oh God. তো হ্যাঁ মানে শেষের দিকে তো তুমি কতটা জল খাবে সেটাও মেপে খেতে হতো। কার্বস কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, সুগার তো বহু মাস ধরে বন্ধ হয়ে যায়। কটা ডিম সেদ্ধ খাবে, কতটুকু চিকেন সেদ্ধ খাবে সেটা মেপে খেতে হয়। তার সঙ্গে কি সবটা প্রত্যেকটা মিলে কতটুকু খাবার খাবে মাপা, এবং সেটাই মেনটেন করতে হবে তুমি, তাহলেই ডিজায়ার্ড রেজাল্ট পাবে। তার বাইরে কোনো উপায় নেই। কোনো উপায় নেই, absolutely. তুমি যত ইচ্ছে ওয়ার্কআউট করো না কেন, Right. ইউল হ্যাভ টু স্টিক টু দ্য Right. ডায়েট। And the stunts in the film. নুন বন্ধ করে দিতে হবে নুন বন্ধ করে সম্পূর্ণভাবে। দিতে হবে। and it's difficult. Yeah. আমরা এপ্রিল মে মাসে শুট করেছি, এই গরমের মধ্যে এই এগুলো গরমে। করা, it is Yeah, challenging, it's definitely. challenging. আমার একটা প্রশ্ন আছে বিক্রম, I think, you know, because you've been in the industry for 15 years, do you think you're still really, or were you ever given your due? Or do you think people still are confused? Mane, are you the chocolate boy next door? Or are you, you know, Durgapur Junction I thought that was a brilliant character. Thank You you. essayed it so well. Actor rugged masculinity, raw, but you know, with a story. You know, there was a reason for the layers and the nuances of the character. Kimba amra mrigar jeta teaser ta dekhchi. Rush is of course very different. It's like those 80s Bangla, you know. একদম, Yeah, but একদম। that's so, it's so endearing. Kintu আমি বলছি ধরে নাও Pariya 2 we hear is coming. Do you think people are still confused that are you the boy next door, or are you the, you know, the cop, the, you know, the angry lean mean machine? মানে ওইটাকে একটা people are confused about you. না, এক নম্বর হচ্ছে এই যে ডিড ইউ গেট ইউর ডিউজ বিষয়টাতে আমি করে বিশ্বাসী নই। Okay. যে আমি তো যা পেয়েছি সবটাই উপরি। আমি যখন অভিনয় করা শুরু করেছিলাম তখন তো আমি এক্সপেক্টই করিনি যে আমার কিছুই ক্যারিয়ারে হবে। কি হবে। সুতরাং আমি যা পেয়েছি এই সবটাই আমার কাছে প্রাপ্য। মানে আই হ্যাভ গট ওয়ে মোর দেন আই এক্সপেক্টেড when I started my journey. সুতরাং if I got my dues or not is never a question that comes to my head. Okay. And I don't even want to think like that. এক আর দু নম্বর হচ্ছে we belong to a generation of actors যারা কনস্ট্যান্টলি নিজেদের অডিয়েন্সকে সারপ্রাইজ করতে চায়। আমরা এই মুহূর্তে হিন্দি সিনেমার ক্ষেত্রেও যাদের কাজ দেখি এবং দেখতে ভালোবাসি, সেটা রণবীর কাপুর হতে পারে, রণবীর সিং হতে পারে, শাহিদ কাপুর হতে পারে। আমরা যদি ওদের ক্যারিয়ার গ্রাফ দেখি তাহলে কিন্তু ওরাও কনস্ট্যান্টলি নিজেদেরকে এক্সপ্লোর করতে করতে যাচ্ছে। তারা কনস্ট্যান্টলি এমন চরিত্র করছে যেখানে তাদেরকে এর আগে দেখা হয়নি। তারা এমন সিনেমা করছে যেটা তাদের আগের সিনেমা থেকে অন্যরকম। তুমি রণবীর কাপুরকে কি বলবে? ও ইজ হি আ রোমান্টিক হিরো, চকলেট বয়, বয় নেক্সট ডোর, নাকি অ্যানিমালের ওই র রাগেড অ্যাকশন হিরো? তো দিস ইজ নট সামথিং দ্যাট আই ফিল ইজ আ কনসার্ন অ্যাট অল। আমার তো বিশ্বাস, আমি আমার প্রডিউসার ডিরেক্টরদেরকে এই কনফিডেন্সটা দিতে চাই যে আমি পারিয়ার র রাগেড অ্যাকশন হিরো করতে পারি, আমি রাশের সহজ সরল সোমনাথ করতে পারি, আমি শেষ পাতার একটা খুবই নিশ অডিয়েন্সের জন্য আর্ট হাউস বাংলা সিনেমা বলে ওটাকে, বাট অতনুদা ব্রিলিয়েন্টলি মেক সাচ ফিল্মস, আমি সেটাও করতে পারি। তো বাই গডস গ্রেস, টাচউড, আমাকে এই সুযোগগুলো দেওয়া হয়েছিল এবং আই থিঙ্ক আই ডিড সাম জাস্টিস টু দেম। Correct. So I am trying to explore every different kind of character and genres that I'm being offered, and I don't want to shy away from it. You know, there's something that I always felt about you when we met fleetingly at premieres or events. I always got the vibe that, you know, like there's a badassness about you, you know, like a swag, and you know, I felt that, you know, like a, you know, like, okay, I'm the boss, you know, that kind of thing. But like I said, when I was doing my research for the show, and now that amar mone hoy every interview that I do is an energy exchange. It's sacred, right? Because we are True. looking into each other's eyes and we are having an honest conversation. I get a feeling that somewhere inside is a very soft, very vulnerable, and a man who's deeply emotional.
হুম। And I can somehow now relate, the characters of Pariya, ba Durgapur Junction, ba for instance, even whatever I'm seeing of Mrigoya, হুম। somewhere I can relate those characters. That Kholta hoyto khub tough, rough, একটা হয় না মানে হুম। the mard, হুম। that masculinity which is so popular in our films. But ওই খোলসগুলো ছাড়ালে there's a deeper, softer, more vulnerable story. You've had a checkered life like many of us. You've been through your ups and downs, personal, professional, balancing. You've seen a childhood with financial problem. Who is the real Vikram? Because I think you're so guarded. হুম। It's tough to know you. I think I am guarded. তার প্রধান কারণ হচ্ছে যে আমার ভেতরে যদি একটা অন্য মানুষ থাকে, যেটা তুমি বললে যে মেবি আ ভালনারেবল পারসন, মেবি অ্যান ইমোশনাল পারসন, আমার মনে হয় না যে I want to bring that out in front of the rest of the world. Are you scared of being hurt, No, judged? I think the rest of the world does not need to see that side. Okay. That side is for my near and dear ones. That side is for the people যারা আমার সবথেকে কঠিন সময় They were আমার with you. হাতটা ধরে বসে থাকবে Hmm. বা আমাকে জড়িয়ে ধরবে। তো প্রত্যেকটা সাইড আমরা তো সবার সামনে বার করতে চাই না, Hmm. পারিও না। আমি সেই সাইডটা কার সামনে বার করতে পারবো সেটা যেমন আমার উপর ডিপেন্ড করে, সেটা তো সেই মানুষটার উপরে অনেকটা ডিপেন্ড করে Hmm. যে আমাকে কে কতটা কমফোর্টেবল ফিল করাচ্ছে, কার ওপর আমি কতটা কনফিডেন্স পাচ্ছি যে তার সামনে আমি আমার জীবনের সব থেকে ভালনারেবল সাইডটা বের করে তুলতে পারবো কিনা বা চাইবো কিনা। এই সবটা তো ডিসাইড করবে এই দুটো মানুষের ইন্টারাকশনের উপর, যেটা তুমি বললে দেয়ার ইজ অ্যান এনার্জি এক্সচেঞ্জ। Absolutely. তো আমার মনে হয় যে যেখানে আমি ওই এনার্জিটা পাই সেখানে আমি রেসিপ্রোকেট করি, Hmm. যেখানে আমি সেই এনার্জিটা পাই না, বিকজ আউট দেয়ার দ্য বিগার ওয়ার্ল্ড তুমি তোমার ভালনারেবিলিটি দেখালেও 99% অফ দ্য ওয়ার্ল্ড উইল ইদার নট কেয়ার অ্যাবাউট ইট, যে তাদের যাবে আসবে না, বা ওটা নিয়ে আরো 4টে লোকের সঙ্গে কি করে আলোচনা করে মুখরোচক একটা কনভারসেশন তৈরি হতে পারে Absolutely. সেইটা করা হবে। তো সেই 99% মানুষের কাছে আমি নিজের ভালনারেবল সাইডটা তুলে ধরবো কেন? Hmm. আই এম ভেরি হ্যাপি বিং ভালনারেবল উইথ দ্য পিপল who will treat me well when I'm vulnerable. Hmm. That is how life is supposed to be. Hmm. And বাকি যারা আছেন তাদের কাছে মানে তাদের সঙ্গে আমার সম্পর্কটা কোনো একটা কারণে, আমি তাদের সঙ্গে কাজ করি, তাদের সঙ্গে আমার বাইরে দেখা হতে পারে এবং তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হবে। তো দে হ্যাভ টু সি দ্য সাইড অফ মি দ্যাট উইল কাম আউট ভেরি ইজিলি, যে দিস ইজ হাউ আই ক্যারি মাইসেলফ ওয়েন আই ওয়াক আউট অফ মাই হাউস। বাট এই দুটো মানুষ তো সম্পূর্ণ আলাদা। যে মানুষটা দিনের শেষে বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে বাড়ির জামা কাপড়টা পরে এবং যে মানুষটা বাইরের জামা কাপড় পরে বেরোয়, এই দুটো মানুষের মধ্যে তো মিল খুব কম, এবং তাতে আমার মনে হয় যে সেই মিলটা না থাকাই ভালো। So that's a conscious decision then. দ্যাটস আ ভেরি কনসিয়াস ডিসিশন। একদম। I get that sense from you, and I feel that experiences shape us. আমার মনে হয় I was a lot more emotional at a certain point in my life, but last year, losing my mom, her illness, that shaped me. That grief made me different. I feel different now. তোমারও কি সেটা হয়েছে? Have your experiences made you, I won't say tougher. I mean, usually people ask, has it made you tougher? It's very cliched. But the point is that, has it changed you as a person? I think হ্যাঁ, আমার I এক্সপেরিয়েন্সেস, feel it has, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে তো আমি বিশ্বাস করি যে আমার এক্সপেরিয়েন্সেস have also made me a much better human being. A lot more sensitive. Sensitive, yeah. আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্সেসের থেকে I have become a lot more emotional towards my own people. আমার নিজের মানুষদেরকে ভ্যালু করতে পারা, তাদেরকে সময় দিতে পারা, তাদেরকে প্রাধান্য দিতে পারা আমার জীবনে, সেই জিনিসটা অনেকটা বেড়েছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে I am very happy with the self that I've become. Right. And I wish to become an even better version of myself. Of course. With life, with learnings, with lessons. But এই মুহূর্তে দাঁড়িয়েও আমি ধরো আমার জীবনের যে ভার্সনটা তৈরি হতে পেরেছি, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই বা এটা নিয়ে আমার কোনো কমপ্লেন্ট তো আমার নেই। আর আমার বিশ্বাস যে আমার আশেপাশে যারা সব থেকে কাছের মানুষ, তাদেরও এই ভার্সন অফ মিটা নিয়ে কমপ্লেন বোধহয় কম। Yeah.
দেখো 2017 you were termed one of the most desirable men of Calcutta, হুম and I think that still holds, of course. কিন্তু desirability তো অনেকগুলো layers আছে. You find somebody desirable because they are hot, good হুম looking, because they're good actors, because they're a good person. There could be কারেক্ট various ways of কারেক্ট looking at someone. But you have been an actor, Vikram Itami, I must say this, who's treaded on the line of your personal life very, very, I think, with a lot of respect for the other person as well as for yourself. And why I say this, because today, to be like an actor and an actress start dating, হুম immediately they will start making reels of হ্যাঁ হ্যাঁ themselves, কারেক্ট because they consider themselves like a brand. হুম সো আমরা যদি এটা করি তাহলে আমাদের এই এন্ডোর্সমেন্টটা আমরা পাবো, হুম এই কোল্যাবটা আমার পাবো. You in that case are a very eligible, hot, desirable, quote unquote, থ্যাংক ইউ man who's single. And I don't mean single as in you're seeing someone or not seeing No, someone, but you're not হ্যাঁ married, right? I'm not married and I'm single, And which is you're fine. single, right? So the point is that এই যে তুমি, you keep your personal life very, very squeaky clean. You don't wash your dirty linen in public. You don't, make comments on হুম relationships. মানে just the way তুমি মানে বলছো না that you have that guardedness about you. Is your personal life off limits also because of that? যে you don't really want to become so out there, যে হুম everybody knows তোমার লাইফে কি হচ্ছে, কোথায় তুমি খেতে যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কোথায় you're going for a holiday. হুম You're not. Even your social media is not so open like a lot of others. No, it's not, and I don't want it to be that way. Hmm. আমার মনে হয় যে আমি আমার কাজ নিয়ে আলোচনা হোক, সেটা আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমার পরিচিতি আমার কাজের জন্য। Hmm. আমি তাই চাই যে আমার আলোচনা আমার কাজ নিয়ে হোক। Correct. আর আমি বিশ্বাস করি যে আমি আমার কাজে যতটা সময়, ডেডিকেশন, এফর্ট দিচ্ছি, তাতে আমার কাজ নিয়ে আলোচনা হলেই আমার অনেক বেশি ভালো লাগবে। Hmm. পার্সোনাল লাইফকে মানুষের সামনে নিয়ে আসা এবং সেটা এনক্যাশ করতে পারাটা না আমার কোনোদিন স্ট্রেংথ ছিল না। আমি পেরে উঠিনি Are you কোনোদিন। shy by nature? আই থিংক আই এম আ প্রাইভেট পারসন। Hmm. আমার পরিবারে আমার মা, আমার বোন, আমার বাবা, আমার কিছু কাছের বন্ধু-বান্ধব, তাদের ব্যাপারে আমাদের অডিয়েন্স বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষ জানে, সবাই জানেন। Hmm. বা আমার যখন জীবনে প্রেম হয়েছে তার ব্যাপারেও অনেকটা মানে অনেক মানুষই জানেন। আমি তাকে নিয়ে কথা না বললেও when I was dating someone, I think almost everybody knew. And it's not that I was trying to hide it, but wanting to keep it personal is a part of how I am. That's who you are. হ্যাঁ, মানে আমি বিশ্বাস করি যে আমি যে কাজটা করি, সেটা obviously একটা বৃহত্তর অডিয়েন্সের জন্য করা হয়। বাট তার মানে এটা না যে আমার জীবনের প্রত্যেকটা অংশ is also meant For public consumption. for public consumption. Hmm. তো সেইটা আমি এর আগেও কোনোদিন বিশ্বাস করিনি, আজকেও করি না। আমার বিশ্বাস আমি ভবিষ্যতেও কোনোদিন করে উঠতে পারবো না। And I'm very happy that. And that's who you are. I Yeah, think absolutely. essentially that's who you are. Absolutely. তোমার তো সামনে বিক্রম অনেক নতুন কাজ আসছে, but I'm sure your female fans have caught on to the line that you're single. আচ্ছা। And I'm sure we're going to be flooded with messages. Oh my God, Vikram is single. So, what kind of a partner would you want if you had a wish list? If you had a wish list, তুমি তো অনেকের wish list নেই, I'm sure. আমি জানি না আমি অনেকের উইশ লিস্টে কিনা ১ নম্বর। কারণ এই যেটা তুমি বললে যে আমার একটা অদ্ভুত ইমেজ রয়েছে বলে Hmm. লোকের মনে হয়। Hmm. যেখানে I think I'm also termed as not being approachable. You're like snooty. হ্যাঁ, I don't know why, but I have been termed snooty or not I'm approachable not now. approachable. At the same time, I think I'm a very solo one-on-one conversation kind of a person. Hmm. তো সেখান থেকে দাঁড়িয়ে probably someone যার সঙ্গে আমার কথা বলতে ভাল লাগবে, Hmm. এমন একটা মানুষ যে আমার সঙ্গে ভালো থাকতে চাইবে এবং আমি যাকে ভালো রাখতে পারবো। Hmm. এর বাইরে তো কোনো কিছুর প্রয়োজনীয়তা আমি বোধ করি না। Hmm. মানে nothing else is very important in my life. But saying that, I'm single, but I'm not available. So it's not that I'm trying to date anyone. It's not that I want to date someone right now. Correct. তো এরকম না যে আমি যেহেতু আমার জীবনে এই মুহূর্তে কোনো পার্টনার নেই, আমি এই মুহূর্তে খুব অ্যাক্টিভলি পার্টনার খোঁজার চেষ্টা করছি, সেটাও না। Hmm. So that's not something that I'm You're happy in your keen own on. skin. Very happy with my family, with work, with my very near and dear friends, very close ones. I think I'm exploring life the way I want to explore life. Right. And I think আমি তো এটা অলওয়েজ বলি যে সিঙ্গেলহুড ছেলেরা খুব একটা সিঙ্গেল হওয়াটা নিয়ে কথা এত বলে না।
তবে আমার শোতে I think I've had some wonderful single men হুম actors. We've talked about loneliness, হুম whether, you know, like women, single women are always asked, do you feel lonely? হুম So, you know, I asked this to a male actor, Anirban, in fact, that Anirban, do you feel lonely? You were married once and, হুম you know, you live alone now. You lost your, you know, your immediate family. So, you know, I think these discussions are important, you know. অফকোর্স Also, Vikram, I think, you know, I want to ask you this from a space of my own learning. And I think a lot of young people will be looking at you, who love you, who consider you a role model. How does one really bounce back হুম after a dark phase in one's life? We হুম all go through ups and downs. We all go through, you know, a phase যখন the chips are down. And like I said, যখন যে কোনো কাজ তোমরা পাবলিকলি করো, তার একটা মানে that tidal wave is it's like a tsunami when it, you know, when things happen. I think it's inspiring the way, you know, I always believe that sometimes the comeback is bigger. And I think Vikram Chatterjee proves that. And how? You know, হুম the comeback has been big, and how. And এত ডিফারেন্ট ধরনের রোল, যেটা আমি তোমাকে অফ ক্যামেরা বললাম যে when I see you, হুম আমি তো as I said মা তোমার সিরিয়াল দেখতো বলে I was used to seeing you. I see such a, like a deeper person. You know, I see a person who's more in touch with his masculinity. হুম You know, I see a person who's emotional, right? Who's more honest about himself. হুম I think these are beautiful evolutions which happen when you go through adversity. What হুম would you say to people who, you know, may be feeling, you know, down in the dumps? Mental health is a big part of my life, ইট I'm ইজ ইট sure. ইজ And I'm sure you've gone through a dark phase like all of us, যেখানে you feel that কাল সকালে আমি হয়তো উঠে I don't know what the hell the day is going to hold for me. হ্যাঁ মানে So, আমার তো মনে হয় যে এরকম ধরো ফেজেস অফ ডিপ্রেশন correct. এটা তো আমাদের জীবনে অন এন্ড অফ আসতেই থাকে। Hmm. আজকের দিনে আমার মতন এরকম অনেক মানুষ আছেন যারা নানান সময় দে ডোন্ট ফিল গুড, Yeah. দে ফিল ডিপ্রেসড, তাদের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বিছানা ছেড়ে বেরোতে ইচ্ছে করে না। নর্মাল, আমাদের সবার হচ্ছে প্রতি মুহূর্তে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ নিজের সব থেকে কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরে রাখা Hmm. এবং তাদেরকে যত কাছে, যত আদরে, যত সামলে রাখতে পারবে, তত তোমার সব থেকে কঠিন সময়ে ওই মানে ধরো ওই সিচুয়েশনটা থেকে তারা তোমাকে বার করে আনতে পারবে। Hmm. তো সেটা আমার মনে হয় যে আমার জীবনের ক্ষেত্রে হ্যাজ বিন মাই মন্ত্রা, মাই গো টু। And you mean your family মাই here? ফ্যামিলি, আমার সব Close থেকে কাছের friends. বন্ধু বান্ধব, আমার ছানাপোনারা। আমার বাড়িতে এই মুহূর্তেও ৩ জন ছানা আছে। তো ওরা সবাই তো ধরো আমাদের যারা সব থেকে কাছের হয়, তারা তো আমাদের ভালো বা মন্দ সময় দিয়ে আমাদেরকে বিচার করে না। Hmm. তারা জাস্ট আমাদেরকে অনেকটা ভালোবাসা দিতে চায় Hmm. এবং ওই Unconditional. আনকন্ডিশনাল লাভ Absolutely. এবং ওই ভালোবাসাটা আমাদের সব থেকে ডিফিকাল্ট টাইমে আমাদেরকে হিল করতে হেল্প করে। Hmm. আমার Confidence ক্ষেত্রেও দেয়। তাই হয়েছে। Hmm. আমার মনে হয় যে যে কোনো মানুষের ক্ষেত্রেই তাই হবে। তো যখন মনে হবে যে মন খুব খারাপ বা খুব ডিপ্রেসড লাগছে, আমি জানি যে কঠিন হবে নিজেকে ওই স্টেজে বিছানা থেকে তুলে দাঁড়িয়ে নিজের মানুষগুলোর কাছে গিয়ে মেলে ধরা। বাট আমি সাজেস্ট করব, রিকোয়েস্ট করব, যদি সেটা করা সম্ভব হয় প্লিজ করুন। গো স্পেন্ড টাইম উইথ ইয়োর পিপল। বাবা, মা, দাদু, দিদা, মাসি, বন্ধু বান্ধব, ভাই বোন, যাদের বাড়িতে পেটস আছে, দে আর তো ব্রিলিয়েন্ট। Hmm. স্পেন্ড টাইম উইথ দিস পিপল, স্পেন্ড টাইম জাস্ট স্মাইলিং। নিজের সঙ্গে ভালো থাকার একটা চেষ্টা করুন। আমার মনে হয় যে এই মানুষগুলো আমাদেরকে এরকম সিচুয়েশনে সব থেকে বেশি বাউন্স ব্যাক করতে হেল্প করে, সেটা আমার Absolutely. বিশ্বাস। বিক্রমের সাথে আড্ডার অনেকগুলো কি বলবো লেয়ার্স, অনেকগুলো বিভিন্ন ধরনের গল্প হলো আজকে, কিন্তু রাশ দিয়ে আমি শেষ করব, বিকজ রাশ ইজ অলসো আ ফিল্ম উইচ ইজ অ্যাবাউট পিপল, অ্যাবাউট ইমোশনস। এবং আমার তো টিজারটা দেখে মনে হয়েছিল সেই যে মানে আগেকার দিনের, তরুণ মজুমদারের সিনেমা হ্যাঁ আমরা হ্যাঁ যেরকম ভাবে একদম দেখতাম, একদম একদম, ওই দোজ ফ্যামিলি পৃথিবীটা। ড্রামাস যেটা আমরা পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারি, একদম। you know, and we feel something, মনে হয় আরে এটা তো আমাদের বাড়িতেও এরকমই একটা দাদু আছে, এরকমই তো আমার দিদা। রাশের চরিত্রটা নিয়ে একটু যদি বলো। রাশ না, এমন একটা পৃথিবীতে আমাদেরকে নিয়ে যায় যে পৃথিবীটা আমাদের সবার খুব প্রিয়। আমরা সবাই হয়তো এক্সপেরিয়েন্স করেছি একটা টাইমে, বাট এই মুহূর্তে আমাদের জীবনের থেকে অনেকটা মিসিং। রাশ আমাদেরকে এমন একটা সময় ফিরিয়ে নিয়ে যায় যেখানে আমরা ছোট ছোট আনন্দ সেলিব্রেট করতাম, হুম, ছোট ছোট বিষয়ে অনেক বেশি আনন্দ পেতাম। এখন হয়তো জীবনে অনেক বড় কিছু হয়,
কিন্তু সেটা ওইভাবে আমরা সেলিব্রেট করে উঠতে পারি না। তো রাস আমাদেরকে শেখায় যে আমরা কি করে আবার নতুন করে বাঁচতে পারি। বাঁচা মানে যে শুধুমাত্র নিঃশ্বাস নেওয়া, প্রতিদিন কাজ করতে যাওয়া, কাজ থেকে ফেরত আসা এবং উইকেন্ডের জন্য ওয়েট করা না। রাস আমাদেরকে সেটা শেখায় নতুন করে। রাস টিচেস আস টু সেলিব্রেট আওয়ার ওন পিপল অ্যান্ড আওয়ার লাইফ। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা বাড়ি ফিরি কিন্তু আমাদের মানুষদের কাছে। আমরা এই শুধু একটা স্ট্রাকচারে যদি বাড়ি ফিরতে হয়, তাহলে সেই বাড়ি ফেরাটাকে অতটা কিন্তু উপভোগ করতে পারবো না কোনোদিনই। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় রাস আমার কাছে খুব স্পেশাল। কারণ রাস আমাকে আবার নতুন করে ভাবতে শিখিয়েছে যে আমি আমার কাজকে তো ইম্পর্টেন্স দেবই। আমার কাজের প্রতি আমার একটা ডেডিকেশন আছে। আমি যেদিন কাজ করি, ধরো তোমার আর আমার এই আড্ডাটা চলছে, এটা কাজের একটা অংশ। এই সময় আমার বাড়ি থেকে আমার মা ফোন করলেন, আমি মায়ের ফোনটা তুলে বলবো যে মা আমি কাজে আছি, আমি কল ব্যাক করছি। ঠিক সেরকমভাবেই আমি আমার মা বা দিদার সঙ্গে বসে যখন আড্ডা মারবো, খাবার খাবো, গল্প করব, সেই সময় কাজের একটা ফোন আসতেই পারে, যে ফোনটা আমায় তুলে বলতে হবে যে আমি আমার মায়ের সঙ্গে আছি, পরে ফোন করছি। এই জিনিসটা না আমাদের বড় হওয়ার মধ্যে কেউ আমাদের শেখায়নি। এই জিনিসটা বোধহয় রাসের মধ্যে দিয়ে আমি আবার নতুন করে রিয়েলাইজ করেছি। তো এখন যখন আমি কোনো একটা দিন 4 ঘন্টা আমার দিদার বাড়িতে কাটাবো ভাবি, আমার দিদা বেঁচে আছেন এখনো, এবং আমার দিদা আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। আগে আমার দিদার কাছে থাকাকালীন কোনো কাজের ফোন এলে আমি 0.5 ঘন্টা ফোনে কথা বলে নষ্ট ফোনে করতাম। কথা বলতে। কিন্তু এখন আমি সে ফোনটা তুলে বলি যে আমি সন্ধ্যাবেলা পর্যন্ত বিজি আছি, আমি 8টার সময় ফোন করে নিচ্ছি, করে কথা বলে নিই, বা কাল ফোন করে কথা বলছি। Unless and until it's extremely urgent, আর্জেন্ট, ইয়া। I would not want to really spend time on a phone call doing something else, যেখানে আমি ভেবেছিলাম যে আজকের ওই সময়টা আমি আমার এই মানুষটাকে দেবো, আমার আপন কোনো মানুষকে দেবো। তো এইটা রাস আমাকে শিখিয়েছে, and I'll be very grateful to Rash for the rest of my life. That's wonderful, Vikram. I think um, we will, of course, watch Rush. আমি যেই অ্যাক্টার্স আমার কাউচে বসে, আমি অলওয়েজ আমার অডিয়েন্সকে বলি যে সিনেমা দেখুন, জাস্ট একটা রিল বা একটা কারুর র্যান্ডম ফেসবুক স্ল্যাম যে বাজে হয়েছে, নিজেরা গিয়ে ডিসাইড করুন। অনেক রকম হলে তো সিনেমা বেরোয়, সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, যেটা আপনাদের সুবিধে হবে। ভালো সিনেমা, খারাপ সিনেমা সেটা তো পরে, আগে হলো সিনেমা। কারুর একটা এফর্ট আছে, কারুর একটা চিন্তা আছে, কারুর একটা এত ইনভেস্টমেন্ট আছে, সেটাকে আপনারা সেই স্বপ্নগুলোকে সার্থক করুন। যেরকম স্ট্রেট আপ উইথ শ্রী দেখতে হবে, সেরকম সিনেমা দেখতে হবে। বিক্রমের তো এক রাশ সিনেমা বেরোচ্ছে, সো দ্যাটস ওয়ান্ডারফুল। অ্যান্ড আমি যেটা বলছি যে মানে আমার যেটা, আই রিয়েলি ফিল দ্যাট সামটাইমস interviews also like this make me feel differently about people. I mean, as I told you, whenever I met Vikram, otherwise I used to feel a bit like, oh my god, like, he's just so, standoffish. But when I talk to him, and ami jani my audience will feel the same, I'm confident of that there is a very emotional, very deep thinking, highly intelligent, and also very like a student of cinema, the business of cinema, the production of cinema, the understanding of cinema. I think a very intelligent man in all of this. আমাদের একজন মজার, একবার তোমাকে যখন রিকোয়েস্ট করেছিল যে বিক্রমকে আনুন, আমাকে বলছিল, শ্রীময়ী, তুমি একটু ইন্টারভিউ করে বলো তো বিক্রমকে কি সত্যি এত 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 ভালো দেখতে? আচ্ছা, মানে ইজ ইট পসিবল দ্যাট বিক্রম ক্যান বি এত 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 ভালো দেখতে? you know, right, So- that beauty is always in the eyes of always the in the beholder. eyes of the beholder. But Correct. to my viewer who has been continuously making requests for Vikram, I think she's a real huge fan. তুমি যদি ওর নাম বলো, আমরা নামও মেনশন করতে পারি। So her name is Proashi. Okay. তো she writes to me quite, মানে আমাকে ইনস্টাগ্রামেও ডিএম করে, অ্যান্ড she watches all your films, web shows, কি এত 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 ভালো দেখতে? Yes, প্রয়াসী, এত 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 ভালো দেখতে। অ্যান্ড আমার যেটা মনে হলো, which is to me much more important than skin deep good looks, is an intelligent mind. Sapiosexual like me যে আড্ডা মারতে ভালোবাসে, তার কথা মানে is always the bridge to a great friendship. অ্যান্ড আমি আশা করব যে বিক্রম আরও নতুন ধরনের সিনেমা করুক, নিজেকে ভাঙুক এবং গড়ুক। I think that খুব is so ইম্পর্টেন্ট। আমার মনে হয় important. অভিনেতাদের Yeah, জন্য yeah. মানে সব সময় Absolutely. নিজেদেরকে নতুন করে এক্সপ্লোর করা ইজ অলসো গিভিং আস দি মোটিভেশন টু কিপ ওয়ার্কিং। Yeah. Are you exploring OTT outside Kolkata? এই মুহূর্তে না, এই মুহূর্তে বাই গডস গ্রেস দের আর Plate is বাংলা full. সিনেমা যেগুলো নিয়ে আমি এই মুহূর্তে যথেষ্ট ইনভেস্টেড, ব্যস্ত। আর আমি বহু বছর ওয়েট করেছি যাতে আমি বাংলা সিনেমা করতে শুরু করতে পারি।
এখন যখন প্রডিউসাররা ডিরেক্টররা আমাকে ব্যাক টু ব্যাক কাজ দিচ্ছেন, আমার বিশ্বাস যে আমি এই কাজগুলো করতে থাকতে চাই। আর তার মাঝখানে যখন এমন কোনো সুযোগ আসবে যেটা শুনে আমার মনে হবে যে এটা তো করতেই হবে, এটা ছাড়তে পারবো না, তখন ডেফিনেটলি হবে। Yeah, I think it's going to come around very soon, Vikram. I can sense it. তুমি যে ধরনের সিনেমা করছো and the variety that you're giving us as an audience, তোমাকে প্রতিটা সিনেমায় মনে হচ্ছে একটা নতুন চোখে দেখছি। Thank এটা that is I think an extremely important thing in your career, Very, very right? important. I think that's critical. আমার তো খুব ভালো লাগলো বিক্রমের সাথে আড্ডা মেরে, and it's always good to have good looking men on the seat. Like I say, the conversation becomes even more exciting for me. But on a serious note, cinema gulo dekhun, do encourage good actors and encourage them with your support and love. That's very important. Vikram, may I request you to give a shout out for Straight Up with শ্রী। আমাদের অডিয়েন্স একটু লেজি অডিয়েন্স, তারা এরকম আবদার করে, এরকম প্রশ্নও করে যে কি এত 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 ভালো দেখতে কোট অ্যান্ড কোট, বাট সাবস্ক্রাইবের জন্য বেল আইকনটা টিপতে মাঝে মাঝে ভুলে যায়। সো আই উড আস্ক ইউ, রিকোয়েস্ট ইউ রাদার টু মেক আ শাউট আউট ফর সাবস্ক্রিপশনস। আই হোপ ইউভ এনজয়েড ইয়োর আই হ্যাভ লাভড ইট উইথ প্লেজার। আমার মনে হয় যে আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স, আমি এর আগে কোনোদিন কোনো পডকাস্টে আসিনি, এরপরেও আসার কোনো ইচ্ছে রাখি না, তো but it's been a brilliant maiden experience. Thank you so much, Shri. You're a great host. It's a lovely conversation. আর যেটা আমিও একটু আগেই বলছিলাম যে আমি কথা বলতে ভালোবাসি, ওয়ান অন ওয়ান কনভারসেশনস আমার কাছে সবসময় খুব অ্যাপিলিং। তো তোমরা যারা স্ট্রেট আপ উইথ শ্রী দেখো কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি এখনো, প্লিজ সাবস্ক্রাইব. She has great conversations with a lot of people, and I would definitely look forward to your next videos. থ্যাংক ইউ সো মাচ বিক্রম। আজকের আড্ডা খুব জমজমাট আড্ডা হলো। আমাদের 1 বছরের অ্যানিভার্সারি খুব তাড়াতাড়ি আসছে। 21st June is our anniversary, so it's a countdown now. আপনারা সকলে আমাদের সাথে ছিলেন বলে এত দূর আমি আসতে পেরেছি। আশা করি আপনাদের ভালোবাসা, সমালোচনা, একটু বকাবকি, একটু আবদার এই জার্নিটাকে আরও আমার জন্য ইন্সপায়ারিং অ্যান্ড এনরিচিং করবে। বিক্রম, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমার শুটিং চলছিল এবং তোমার এত কাজের মধ্যে, যেটা তুমি বললে তুমি কখনো কোনো পডকাস্ট করোনি। আমার শোতে অনেকেই এরকম এসছে যারা কোনোদিন পডকাস্ট করেনি, কিন্তু এখানে এসে এবং তাদের এপিসোডটা এত ভালো লেগেছে মানুষের যে তারপরে দেভ বিকাম পডকাস্ট স্পেশালিস্ট। সো আই হোপ ইউ নো দ্য বাগ ক্যাচেস ইউ অ্যাজ ওয়েল। On that note, সুস্থ থাকুন, look after your health, your mental health. As Vikram said, and I think this is such a beautiful note on which to end the show, keep your loved ones very, very close to you. And when I look into Vikram's eyes, I can see that he is a man of the heart. And despite some very dishum films, I can see that there is a soft, very gentle side of him. And I hope through his cinema, we get to know who is the real Vikram Chatterjee and all the layers and nuances of the good actor that he is that comes out to the surface. Next week, abar adda hobe. Thank you so much, Vikram. Bhalo thakben. Thank you.